এই পিডিএফটা কি সবাই দেখতে পাচ্ছেন? ডিজিটাল লজিক সার্কিট স্যার এটা দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এখন ক্লাসটি স্টার্ট করতেছি। যেটা হচ্ছে প্রথম টপিক হচ্ছে আপনাদের আজকে ডিজিটাল লজিক সার্কিটের টাইপ। তো দুই ধরনের ডিজিটাল সার্কিট আছে, একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট আর সেকেন্ডটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে সাথে সাথে রেইজ হ্যান্ড করবেন, তাহলে আমি নোটিফিকেশন পাবো, বুঝতে পারবো যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ আমি এখন সবাইকে মিউট করে রাখছি। তো এখন এই কম্বিনেশনাল লজিক সার্কিটটা কোনটা, এই পর্যন্ত যতগুলো সার্কিট আমরা দেখে আসছি মিড টার্মে, তারপর অন্যান্য এই ফাইনালের অংশ যেগুলো আমরা এর লেকচার 4 আর 5 এ যেগুলো দেখছি, সেটায় যত ধরনের সার্কিট ছিল সবগুলোই হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আজকের টপিকটা হচ্ছে আমরা মেইনলি স্টার্ট করব সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটে কোনো ধরনের মেমোরি এলিমেন্ট থাকে না। মেমোরি এলিমেন্ট মানে হচ্ছে কোনো আমি ডেটা সেভ করে রাখতে পারি, এই রকম কোনো অংশ সার্কিটে থাকে না। কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে মেমোরি এলিমেন্টটা অ্যাড হয়, এবং এই মেমোরি এলিমেন্টের জন্য এখানে দেখা যায় এই যে এখানে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের এই জায়গায় ডেফিনিশন দেওয়া আছে। যদি আমরা একটু উপরে যাই, ডেফিনিশন দেওয়া আছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের। এইখান থেকে আমি আপনাদের ডেফিনিশনটা বোঝানোর চেষ্টা করি, যেখানে এই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম, যেখানে কম্বিনেশনাল লজিক সার্কিট মাস্ট থাকবে। মানে হলো আপনাকে কম্বিনেশনাল সার্কিট পড়তেই হবে, এটা বাদ দেওয়ার কোনো উপায় নেই। কম্বিনেশনাল লজিক সার্কিটটা দেখতেই হবে। আর কম্বিনেশনাল লজিক সার্কিটটা আপনার এটা জানতেই হবে, এবং এই যতটুকু আমরা এই পর্যন্ত দেখে আসছি সে কারণে আপনাদের কম্বিনেশনাল সার্কিট নিয়ে খুব বেশি আর সমস্যা হওয়া উচিত না আশা করি, যদি আপনারা দেখে থাকেন। তো এইখানে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের বৈশিষ্ট্য কি হচ্ছে, এখানে নরমালি কম্বিনেশনাল লজিক সার্কিটে একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকে, একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকে। এবং কম্বিনেশনাল লজিক সার্কিটের যে ভ্যালু গুলা, যে আউটপুট যখন আমরা পাবো, ইনপুট চেঞ্জ হলেই আউটপুটটা সেই অনুযায়ী ট্রুথ টেবিল অনুযায়ী সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে না। কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে এই রেস্ট্রিকশনটা আমরা একটু দিতে পারি, যে কোনো সময় চেঞ্জ হবে না, এবং শুধু ইনপুটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে না। তার এই যে এখানে আপনারা দেখেন যে কম্বিনেশনাল লজিক সার্কিটের যে আউটপুটটা বের হয়েছে, এই আউটপুটটা অ্যাকচুয়ালি এখানে মেমোরি এলিমেন্টেও কপি হয়ে যায়। এই আউটপুটটা দুই মানে নর্মাল ভাবে আমরা দেখতে পারি, ডিসপ্লেতে কোনো জায়গায় দেখতে পারি, এবং কোনো মেমোরি এলিমেন্ট, ফর এক্সাম্পল ধরেন র্যাম টাইপের কোনো মেমোরি আছে, সেই মেমোরি এলিমেন্টে এটা অ্যাড হয়ে স্টোর হয়ে যায়। এবং পরবর্তীতে যখন নেক্সট ইনপুট আসে, তখন হয় কি যে এটা যে মেমোরি এলিমেন্টে যে ভ্যালুটা স্টোর হয়ে আছে, সেই ভ্যালুটা আবার এখান থেকে ব্যাক হয়ে আবার ইনপুটের আরেকটা ইনপুটের মতো কাজ করে। এখানে টোটাল দুইটা টাইপের ইনপুট আছে। এই ইনপুট যেটা হাইলাইট করলাম, এটাকে বলা হয় প্রাইমারি ইনপুট। আর সেকেন্ড যে ইনপুটটা আছে, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইনপুট।
আর একইভাবে এইখানে যে আউটপুটটা আসছে এই আউটপুটটা হচ্ছে প্রাইমারি আউটপুট, এবং এই সেম আউটপুটটাই আবার মেমোরি এলিমেন্টে যাচ্ছে, এইটাকে আমরা বলতেছি সেকেন্ডারি আউটপুট। তবে অবশ্যই এই যে সার্কিটটা যেটা এখানে দেখতেছেন, এটা একটা সিম্পল একটা সার্কিট দেওয়া হয়েছে, নট নেসেসারি এইভাবেই হবে, এটা জাস্ট বোঝানোর জন্য এরকম দেওয়া আছে। বাট আমরা যখন সার্কিট গুলো দেখবো, এটা নিয়ে ডিজাইন গুলো যখন দেখবো যে কিভাবে এই সার্কিট গুলো ডিজাইন করে, তখন দেখবেন যে মানে অ্যাকচুয়াল ছবিগুলো দেখতে পাবেন। তো এখানে ওই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ডেফিনিশন দেওয়া আছে, যেমন the digital circuits thus far have been combinational. The outputs at any instant of time are entirely dependent upon the inputs present at time. এই প্রথম যে দুইটা সেন্টেন্স আছে, দুইটা লাইন, এটা বলা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটটা কি রকম ভাবে কাজ করে। কম্বিনেশনাল সার্কিটটা শুধুমাত্র তার ইনপুটের উপর ডিপেন্ড করে, ওই সময় যে ইনপুটটা আছে প্রেজেন্ট এট দ্যাট টাইম, ওই ইনপুটের উপরই ডিপেন্ড করে। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের পরের অংশটা যেটাতে আছে, অথবা আমি যেটা আপনাদেরকে এক্সপ্লেন করলাম, সেটাতে বোঝাচ্ছে যে শুধু ওই প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে না, তার প্রিভিয়াস যে আউটপুটটা আছে মেমোরি এলিমেন্টে যে স্টোর হয়ে আছে, সেটার উপরও ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যেখানে একটা মেমোরি টাইপের একটা এক্সট্রা পার্ট থাকে। তো এখন সংক্ষেপে কিছু দেখবো, আরো কিছু থিওরি, তারপর আপনাদেরকে কোয়েশ্চেন যদি থাকে সেটার অ্যান্সার দিব। সেটা হলো টাইপস অফ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আবার দুই প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এই দুটার ডেফিনিশন এখানে আছে, আমি সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করতেছি। সিনক্রোনাসটা হচ্ছে এই যে আমরা যে এখানে দেখলাম এই ব্লক ডায়াগ্রামে, যে একটা নতুন ইনপুট, একটা ইনপুট আসছে, সেটা অনুযায়ী আউটপুট এখানে স্টোর হলো, এবং একইভাবে সেই আউটপুটটা আমরা মেমোরি এলিমেন্টেও স্টোর করে রাখছি। নেক্সটটা কখন চেঞ্জ হবে? নেক্সটটা চেঞ্জ হবে যখন এই ইনপুট এই প্রথম ইনপুটের পর সেকেন্ড ইনপুট যখন আসবে, তখন এই মেমোরি এলিমেন্টের ভ্যালুটা এখান থেকে এখানে এসে এই জায়গায় এসে সে ক্যালকুলেশনের ওই সূত্রের সাথে অ্যাড হবে। এখানে যে সূত্র, এই যে কম্বিনেশনাল সার্কিট আছে সেটার সাথে অ্যাড হবে, অ্যাড বা যেরকমই থাকে, এটা আমরা দেখবো একটু পরে। এবং ওইটার সাথে ওই সূত্রের সাথে কম্বাইন হয়ে তারপর কি হবে, নতুন আরেকটা আউটপুট দিবে, এবং সেই আউটপুটটা আবার মেমোরি এলিমেন্টে স্টোর হবে, অর্থাৎ মেমোরি এলিমেন্টের ভ্যালু তখন আপডেট হয়ে যাবে। আবার যখন থার্ড ইনপুট আসবে, তখন ঠিক এই যে এই প্রিভিয়াস আউটপুটটা এখান থেকে এখানে আবার এসে একসাথে দুইটা মিলে, এই প্রাইমারি ইনপুট এন্ড সেকেন্ডারি ইনপুট এই দুটা মিলে আবার প্রাইমারি আউটপুট এন্ড সেকেন্ডারি আউটপুটটা দিবে। তো এই যে এই কাজটা দুইটা টাইপের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেই হয়। কিন্তু এই দুটার মধ্যে মেইন পার্থক্যটা কি, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস? সিনক্রোনাসের পার্থক্য হচ্ছে এ যে কোনো সময় চেঞ্জ হতে দিবে না। মানে আমার এখানে যদি নতুন ইনপুট আসেও, এই ভ্যালুটা এখানে যদি আসেও, তারপরও এইখানে এমন কিছু, এই কম্বিনেশনাল সার্কিটে এমনই একটা কিছু করে দেয়া থাকে, যেটার জন্য যে কোনো সময় ভ্যালু আমরা পাবো না, আউটপুট পাবো না। একটা নির্দিষ্ট সময় পর পর বা বিরতির পর পর আমরা পাবো। মনে করলাম 1 সেকেন্ড পর পর ভ্যালু চেঞ্জ হবে, অথবা 1 মিনিট পর পর ভ্যালু চেঞ্জ হবে, যে কোনো সময় চেঞ্জ হবে না। 1 মিনিটের মধ্যে যদি ইনপুট 10 বার চেঞ্জ হয়, সে 1 মিনিট না হওয়া পর্যন্ত এটাকে রেজাল্টকে চেঞ্জ করতে দিবে না। তো এইটা হচ্ছে সিনক্রোনাসের বৈশিষ্ট্য। আর অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য হচ্ছে এরকম কোনো রেস্ট্রিকশন দেয় নেই, যখনই ইনপুট আসবে এটার উপর বেস করে নতুন আউটপুট দিয়ে দিবে। নিউ প্রাইমারি ইনপুট এন্ড সেকেন্ডারি ইনপুটের উপর বেস করে এনি টাইম, যে কোনো সময় নিউ প্রাইমারি আউটপুট এন্ড সেকেন্ডারি আউটপুটটা পাঠিয়ে দিবে বা প্রসেস করবে, প্রসেস করার পর এখানে সেভ করে রাখবে। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আমি এখন একটু জিজ্ঞেস করবো আপনাদের,
যে যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সবাইকে আনমিউট করা আছে। স্যার বলেন। স্যার সাউন্ডটা একটু কম মনে হচ্ছে স্যার, একটু মানে বেশি হলো ভালো হতো স্যার। সাউন্ড কিন্তু কম নাই, আমি আপনাকে আবারও বলতেছি সাউন্ড কিন্তু কম নাই। এটা যখন আমি আপনাকে লিংকটা দিব, ভিডিওর লিংকটা, এই ভিডিওর লিংকটা যখন আপনি শুনবেন তখন এটা অনেক তখন মনে হবে যে কানটা এই ইয়ারফোনটা শোনা যাচ্ছে, এত জোরে না স্যার, সাউন্ড। ওই আপনার প্রথমের ভিডিওগুলোতে স্যার একটু সাউন্ড কম ছিল স্যার। না, আমি আপনাদেরকে এখনই শোনায় দেখাতে পারবো, ওগুলো সবগুলো ভিডিও সাউন্ড অনেক বেশি। আমি নিজে ওগুলা পরে শুনছি, ঠিক আছে? আমি আমি নিজেও পরে ওগুলা শুনছি। আহ, এই নিজে ওইগুলো পরে শুনছি এবং অনেকে এই অনেকে না কয়েকজন এই কমেন্টসটা করছেন। আমি তাদের ইসের জন্যই সেগুলো ভিডিওগুলো আবার শুনছিলাম, পরে দেখি যে না, সবগুলাই অনেক বিশাল সাউন্ড আছে। খুব সম্ভবত আপনি যে ডিভাইসটা ইউজ করতেছেন সেটার ভলিউম কমানো আছে। তো এবং আপনি ওই ভলিউমটা বাড়াই দিলেই তখন আপনি শুনতে পাবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলেন। টপিক রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে নেক্সট টপিকে যাব। আচ্ছা, নেক্সট টপিকে তাহলে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে ক্লক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এখন এখানে আপনাদের কারো কোনো আহ, উম, আচ্ছা, তো এখন এর পরের টপিকটা হচ্ছে ক্লক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। ক্লক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কি? এই যে এখানে যে আমরা সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট যেটা আমরা ইউজ করলাম বা ডেফিনিশনটা বললাম, এই সিনক্রোনাসের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করার জন্য এক ধরনের সার্কিটের প্রয়োজন হয়। সেই সার্কিটের নাম হচ্ছে মাস্টার ক্লক জেনারেটর। এখানে বলা আছে লাল দাগ দিয়ে, synchronization is achieved by a timing device called a master clock generator. মাস্টার ক্লক জেনারেটর করে কি? মাস্টার ক্লক জেনারেটর হচ্ছে একটা পিরিয়ডিক ট্রেন অফ ক্লক পালস তৈরি করে। ক্লক পালস বলতে বোঝাচ্ছে এই যে এই রকমের একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করে, একটা নির্দিষ্ট কিছুক্ষণ পর পর উপরে উঠবে, আবার কিছুক্ষণ পর পর নিচে নামবে, আপ ডাউন এরকম কন্টিনিউয়াসলি করবে। এবং এই সিকোয়েন্সিয়াল সার্কিট গুলা যে কোনো সময় চেঞ্জ হয় না। এখানে দেখেন বলা আছে রাইজিং এজ, তারপর এদিকে আছে ফলিং এজ। রাইজিং এজ মানে হচ্ছে 0 থেকে 1 যেগুলো হয় সেগুলোকে রাইজিং এজ বলে, 1 থেকে 0 যেটা হয় সেটাকে ফলিং এজ বলে। আর এইখানে যে এই অংশটা যেটা আছে এটার স্পেসিফিক কোনো নাম নাই। এই নর্মালি বর্তমানে যে সার্কিট গুলা আছে সেই সার্কিট গুলাতে মাস্টার ক্লক জেনারেটরকে বলে দেওয়া হয় যে হয় শুধু রাইজিং এজে সার্কিটের ভ্যালু চেঞ্জ হতে পারবে, এটা যেগুলো আমি হাইলাইট করতেছি। আবার এখানে আবার কোন কোন সার্কিটে বলা থাকে যে ফলিং এজে সার্কিটের ভ্যালু চেঞ্জ হতে পারবে। এবং এই টাইমটা কিন্তু খুবই অল্প টাইম, খুবই অল্প। ধরতে পারেন যে হয়তো বা 1 ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়, যেটা খুবই ক্ষুদ্র সময়। যে কারণে আমরা সাধারণ মানুষরা এই প্রবলেমটা
সরি প্রবলেম না, এই এই যে এখানে যে একটু গ্যাপ আছে, টাইমিং এর যে গ্যাপ আছে সেটা আমরা বুঝতে পারি না। শুধুমাত্র কম্পিউটারই জানে যে এইখানে একটা গ্যাপ আছে, যে সে এই জায়গায় চেঞ্জ হবে, এরপর আবার নেক্সট চেঞ্জ হবে এইখানে। এই যে এইখানে এই এতটুকু অংশ যতটুকু আমি হাইলাইট করলাম, এই এই হাইলাইটের টাইমটা হচ্ছে ধরে নেন 9 ন্যানো সেকেন্ড, আর চেঞ্জ হবে 1 ন্যানো সেকেন্ড। টোটাল টাইম হচ্ছে 10 ন্যানো সেকেন্ড যদি আমি ধরি, দেখা যাবে যে 9 ন্যানো সেকেন্ড ধরে সে সার্কিট অফ আছে। প্রতি 10 ন্যানো সেকেন্ড পর পর সার্কিট অন হচ্ছে, আর 9 ন্যানো সেকেন্ডের জন্য অফ থাকতেছে। তো এইটা আমাদের ব্রেন কি করতে পারে না, প্রসেস করতে পারে না। এটা শুধুমাত্র কম্পিউটারই এটাকে প্রসেস করতে পারে, যে কারণে যে কারণে ইনফরমেশনটা অত যে এখানে যে সার্কিটটা যে অফ আছে সেটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন আপনাদের বাসায় যে ফ্যান আছে, ফ্যান যখন অফ থাকে তখন কিন্তু তার 3টা ব্লেড বা 4টা ব্লেড 4টা স্টিল পজিশনে আছে, ফিক্সড পজিশনে আছে। কিন্তু যখন ফ্যানটা অন করে দেন, তখন কি 4টা ব্লেড দেখে মনে হয় না যে 4টা ব্লেড একটা সব সময় সব জায়গায় আছে? বাট এটা অ্যাকচুয়ালি এরকম না। আমাদের চোখ এটা ধরতে পারে না বলেই, খুব দ্রুত এটা রানিং হচ্ছে বলে আমাদের চোখ এটা ধরতে পারে না, এবং দেখে মনে হয় যে 4টা ব্লেড অলওয়েজ 4 জায়গায় আছে। তো এই টাইমের একটা সিচুয়েশন এখানে, যে সার্কিটটা 9 ন্যানো সেকেন্ড ধরে অফ থাকতেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না, এটা শুধুমাত্র কম্পিউটারই বুঝতেছে। তো এই যে এই টাইপের সার্কিটকে বলা হয় ক্লক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। অথবা এটা ক্লক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট অ্যাকচুয়ালি এই সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেরই আরেক নাম। মানে এই সিনক্রোনাস সার্কিটের পরিবর্তে আমরা বলতে পারি ক্লক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, সেম একই জিনিস। এবং এটা করা হয় মাস্টার ক্লক জেনারেটর নামে একটা ডিভাইসের মাধ্যমে, যে এরকম একটা কন্টিনিউয়াসলি স্কোয়ার ওয়েভ জেনারেট করতেছে, যেটার নাম দেয়া হচ্ছে পিরিয়ডিক ট্রেন অফ ক্লক পালসেস, অথবা সংক্ষেপে শুধু ক্লক পালস বলা হয়। আচ্ছা, এরপরে আসছি মেমোরি এলিমেন্ট। মেমোরি এলিমেন্ট হচ্ছে এই এতটুকু আমরা যদি দেখি, মেমোরি এলিমেন্ট হচ্ছে এমন একটা ডিভাইস যে বাইনারি ইনফরমেশন স্টোর করতে পারে। ঠিক আছে, বাইনারি ইনফরমেশন স্টোর করতে পারে এমন ডিভাইসের নাম হচ্ছে মেমোরি এলিমেন্ট। এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, সরি সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। এটার কাজগুলা কি, এই যে আপনারা দেখবেন, নট নেসেসারি এত মুখস্থ করতে হবে না, এটা তো আপনাদের সাথেই থাকবে। যে এখানে কোয়েশ্চেন এরকম আসতে পারে, হোয়াট ইজ মেমোরি এলিমেন্ট, এই যেটা এখানে আছে মেইন কথা, এইগুলা দেখে আপনারা পড়বেন বা লিখবেন। টাইপ আসবো, মেইন 3টা টাইপের মেমোরি এলিমেন্ট আছে, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এবং কাউন্টার। তো ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এবং কাউন্টার, আজকের টপিকটাতে আমরা থাকবো ফ্লিপ ফ্লপ নিয়ে। এখানে এই ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা আজকে থাকবো। তো এই 3টা মেমোরি এলিমেন্ট হচ্ছে মেইন মেমোরি এলিমেন্ট। এই টাইপের মেমোরি এলিমেন্ট আপনারা যদি বাজারে গিয়ে বলেন আমাকে ফ্লিপ ফ্লপ দেন, অথবা আমাকে রেজিস্টার দেন, আমাকে কাউন্টার দেন, এরকম ভাবে আপনারা নাম পাবেন না। বা অবশ্যই কাজ হবে ওই টাইপেরই, কিন্তু আপনাদেরকে স্পেসিফিক কিছু নাম বলতে হবে, যে ওগুলার মডেল নাম্বার হয়তো বলতে হতে পারে, যে এই মডেল নাম্বার দেন এরকম। এবং এইগুলা ইন্টারনেটে আপনারা খুঁজে পাবেন এগুলার মডেল নাম্বার গুলো কি কি। সংক্ষেপে এখন আসতেছি হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ, তাহলে আপনাদের মেইনটা বোঝা যাবে। ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন এক ধরনের বাইনারি বা সরি মেমোরি এলিমেন্ট, যার কাজ হচ্ছে মাত্র 1 বিটের ডাটা স্টোর করতে পারে, জাস্ট 1 বিটের ডাটা, 1 বিট। আপনাদের মোবাইলেই দেখবেন হয়তো বা 4 গিগাবাইটের র্যাম আপনারা ইউজ করতেছেন, অথবা কেউ 2 গিগাবাইটের র্যাম ইউজ করতেছেন। একটা ক্যালকুলেশন আপনাদের দেখাই, তাহলে এটা একটু বুঝতে ইজি হবে। ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, যে ধরে নিলাম আপনার 1 গিগাবাইটের র্যাম আছে মোবাইলে,
আর এই ফ্লিপ ফ্লপ কিন্তু ফ্লিপ ফ্লপে মাত্র 1 বিট ইনফরমেশন আছে, 1 বিট। এখন পরীক্ষায় এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে আপনার মোবাইল যদি 1 গিগাবাইটের র্যাম যদি হয় তাহলে এটাতে কয়টা ফ্লিপ ফ্লপ আছে। তো এটার হিসাব হচ্ছে এরকম যে প্রথমে 1 যে ভ্যালুটা আছে, গিগার এই গিগার ভ্যালু কত? গিগার ভ্যালু হচ্ছে 1024 ইন্টু 1024 ইন্টু 1024। এই তিনটা 1024 এর মানে হচ্ছে 1 গিগা গিগা। তারপর এখানে আছে বাইট। বাইট মানে হচ্ছে 8 ইকুয়াল টু বিটস, অর্থাৎ এতগুলা বিট আছে একটা 1 গিগাবাইটের র্যামে। আবারও বলতেছি, এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসালাম। গিগার ভ্যালু হচ্ছে তিনটা 1024 এর গুণফল, আর বাইট মানে হচ্ছে 8 বিট। তো 1 গিগাবাইটের র্যামে এতগুলা বিট আছে। এই ক্যালকুলেশনটা আপনারা ক্যালকুলেটরে করবেন যে কত আসে। তো এইখানে আমি একটু পজ করি এবং আপনাদের আবার কোনো কোয়েশ্চেন আছে কিনা জিজ্ঞেস করি। তো এইখানে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটা করতে পারেন, যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? এটলিস্ট জি স্যার। ভলিউম ভলিউম ঠিকই আছে? স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ বলেন। ফ্লিপ ফ্লপে কি 1 বাইট মানে সংরক্ষণ করতে পারে? 1 বাইট? না, ফ্লিপ ফ্লপে 1 বিট ডাটা স্টোর করতে পারে, 1 বিট। বিট, আচ্ছা আচ্ছা, 1 বিট। হ্যাঁ, অনলি 1 বিট। এবং এখন আমি যে বললাম, যেমন ধরেন আমি এখানে যে বললাম এই 1 গিগাবাইটের র্যাম গিগাবাইট, এতগুলা বিট আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে এতগুলা ফ্লিপ ফ্লপ আছে। এতগুলা ফ্লিপ ফ্লপ আছে। জি স্যার, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, এখন একটু আজান হচ্ছে, একটু আজানটা শেষ হোক তারপর স্টার্ট করতেছি। মানে একটু পজ দিচ্ছি কিছুক্ষণের জন্য। আচ্ছা, ক্লাস এখন আবার স্টার্ট করতেছি। তো এরপরে যেটা আসছে টপিক সেটা হলো টাইপস অফ ফ্লিপ ফ্লপ। এখানে মেইনলি 7টা টাইপের নাম দেওয়া আছে। প্রথম টাইপের নাম হচ্ছে ল্যাচ অথবা বেসিক ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। তারপর হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ, এটাকে আবার কখনো কখনো এসআর ফ্লিপ ফ্লপ এভাবেও বলে। ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ এন্ড এজ ট্রিগার্ড। তো এইগুলোর মধ্যে আবার পাশে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, বাকিগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। এই ল্যাচটা শুধুমাত্র অ্যাসিনক্রোনাস, আর বাকি যতগুলো আছে সেগুলো হচ্ছে সিনক্রোনাস। এইগুলার নাম এখন জানলাম, এখন একটু বৈশিষ্ট্য দেখি এগুলাতে কি বলতেছে। সেটা হচ্ছে এই একটা এখানে নোট খেয়াল করেন, এই যত ধরনের ফ্লিপ ফ্লপ আছে, যত ধরনের ফ্লিপ ফ্লপ এখানে এই যে 7টা নাম দিছি, সবগুলা ফ্লিপ ফ্লপকেই দুইটা ভাবে তৈরি করা যায়। এই যে এখানে যে সার্কিট ডায়াগ্রাম দেখতেছেন, এই টাইপেরই সার্কিট ডায়াগ্রাম থাকবে, কিন্তু এখানে দেওয়া হচ্ছে ন্যান্ড গেট দিয়ে। চাইলে এটাকে নর গেট দিয়েও ডিজাইন করতে পারবো, যেখানে একটু পরে দেওয়া আছে। সেম টাইপের ডিজাইন বাট উইথ নর গেট। তো সরি, উল্টা বললাম, এটা হচ্ছে নর গেট,
আর এটা হচ্ছে ন্যান্ড গেট। তো এখানে আমরা চাইলে নর গেট দিয়েও ডিজাইন করতে পারি, চাইলে আমরা ন্যান্ড গেট দিয়েও ডিজাইন করতে পারি। তো এটা যত ধরনের গেট আছে সবগুলোকে এইভাবে করা সম্ভব। তো এই জায়গায় এখন আমি আহ, আপনাদেরকে বোঝানোর জন্য যে এই সার্কিটটা কিভাবে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য এইখানে যে ইনপুট আউটপুট টেবিল যেটা হাইলাইট করলাম, এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল। নর গেটের ট্রুথ টেবিল, এখানে খেয়াল করেন নর গেটের ট্রুথ টেবিলটা কি বলতেছে। নর গেটের ট্রুথ টেবিল হচ্ছে যদি একটা ওয়ান থাকে অথবা একাধিক ওয়ান থাকে তখনই আউটপুট হচ্ছে জিরো। দুটাই যখন জিরো ওই সময় শুধুমাত্র ওয়ান। সব অথবা বলতে পারি সবগুলা জিরো হলে ওয়ান, যে কোনো একটা ওয়ান, মিনিমাম একটা ওয়ান থাকলেই আউটপুট জিরো। তো এখন এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই যে সার্কিট ডায়াগ্রামটা কিভাবে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য। তো এইখানে এখানে সার্কিট ডায়াগ্রাম অথবা লজিক ডায়াগ্রাম বলে। এখানে কানেকশন ডায়াগ্রামটা এখানে খেয়াল করেন যে উপরে আর, যেটার নাম হচ্ছে রিসেট বলা হয়ে থাকে, আর এখানে হচ্ছে সেট বা এস, এবং এটা দুইটা আউটপুট আছে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ প্রাইম অথবা কিউ বার। এটা দিয়ে বোঝা যাচ্ছে কিউ এর ভ্যালু যা হবে কিউ বারের ভ্যালু অফকোর্স তার বিপরীতটা হবে। এটা কিউ যদি জিরো হয় কিউ বার ইকুয়াল টু ওয়ান হইতে হবে, আর অথবা উল্টা কিউ যদি ওয়ান হয় কিউ বারের ভ্যালু জিরো হইতে হবে। তো এখন এখানে একটু খেয়াল করেন যে মনে করলাম এই এটা ট্রুথ টেবিলটা আমরা এখন বের করতে চাই। এখানে খেয়াল করেন এই যে এটার যে আউটপুটটা আছে, এই যে দুটারই আউটপুট কিন্তু আবার ইনপুটে কানেক্টেড আছে। এখানে এই যেটা আমি হাইলাইট করছি আর আর এস, সেট রিসেট পিন, এই সেট রিসেট ইনপুট হচ্ছে প্রাইমারি ইনপুট। আর এই যে এখানে যে বাকি যে দুইটা আছে যেটা আমি এখন এখানে হাইলাইট করলাম, এই দুটো হচ্ছে প্রাইমারি সরি সেকেন্ডারি ইনপুট। যে সেকেন্ডারি ইনপুটটা কোথা থেকে আসতেছে, আউটপুটের ভ্যালু থেকে আসতেছে। তো এখন যখন আমরা সার্কিটটা অন করছি শুরুতে কিন্তু আমরা এটা জানি না এটার আউটপুট কত, ভ্যালু কত আছে, এই ভ্যালুগুলো আমরা জানি না, যে কারণে আমরা এই ভ্যালুগুলো আমরা বলতে পারবো না এটার ভ্যালু কত আছে। এখানে ফ্লিপ ফ্লপের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, আপনারা হয়তোবা আহ, আগে এটা পড়ছেন, ইংলিশে বলা হয়ে থাকে ফ্লিপ ফ্লপ ইজ এ টাইপ অফ ভোলাটাইল মেমোরি অথবা উদ্বায়ী মেমোরি, এরকম একটা শব্দ আপনারা হয়তো বাংলায় শুনছেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এটা যখন সার্কিট যখন অফ করে দেওয়া হয় তখন তো সব জিরো হয়ে গেছে, কিন্তু ফ্লিপ ফ্লপ সার্কিট যখন অন করা হয় তখন কেউই বলতে পারবে না যে ওইটার ভ্যালু কত আছে। মানে সার্কিট অন করার সাথে সাথেই অটোমেটিক একটা ভ্যালু এখানে এসে চলে আসবে কিউ এবং কিউ প্রাইমে। সেটা জিরো হতে পারে, ওয়ানও হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। মানে এই জিরো আর ভ্যালু, জিরো আর ওয়ানের যে কোনো কম্বিনেশন এটা এখানে হতে পারে। এর তো এইটার জন্য একটা কাজ করতে হয়, সেই কাজটাকে বলা হয় ক্লিয়ারিং দা আউটপুট। এইটা এই লেকচারেরই শেষ দিকে মোটামুটি আছে, আমরা ওইখানে দেখব। তো যে কারণে আমরা শুরুতেই এই ইনপুটের ভ্যালু গুলা পাচ্ছি না, কারণ আমরা এই ইনপুটের ভ্যালু জানি না যে এটা কত আছে। তো এই জন্য আমরা যেখানে এখানে করলাম যে এখানে একটা ডিফারেন্ট প্যাটার্নে সেট করা হয়েছে, শুরুতে জিরো জিরো দেওয়া হয়নি, ডিফারেন্ট ভ্যালু দেওয়া হয়েছে। কারণ শুরুতেই যদি সেম ভ্যালু দেওয়া হয় জিরো জিরো অথবা ওয়ান ওয়ান, তখন আমরা এটার ফাইনাল আউটপুটটা বের করতে পারি না, কারণ আমরা এই ভ্যালুটা জানি না বলে আমরা বের করতে পারি না। সে কারণে করা হয়েছে কি, এস এবং আর এর ভ্যালু ডিফারেন্ট রাখা হয়েছে স্টার্টে, কারণ এখানে কিউ এরও একটা ভ্যালু আছে যেটা ইনপুটে হিসেবে আসতেছে। তো প্রথমে এস এর ভ্যালু ওয়ান করলাম এবং আর এর ভ্যালু জিরো করলাম। এটা একটু ছবি তুলে যদি আমি আপনাদের দেখাই, ছবি তুলে হয়তো বা আপনাদের বুঝাতে ইজি হতে পারে, একটু হোল্ড করেন দেখি এটাতে আসে কিনা। ড্র না, এটা তো টেস্ট করতে হবে, টেস্ট অপশন কই?
আচ্ছা, এইখানে আমি একটু অন্যভাবে আপনাদের সার্কিটটা দেখানোর চেষ্টা করতেছি। সেটা হলো যে এইখানে এই এখানে যে আমাদের এই ট্রুথ টেবিলটা আছে, এটা খেয়াল করবেন। আর সাথে আরেকটা হচ্ছে এই ভ্যালুটা যদি কোথায় রাখা যায়, এখানে থাকলো। তো এইখানে প্রথম ভ্যালুটা কি হচ্ছে, এখানে আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটা পেইন্টের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। তো এখন এখানে যে এখানে যে ভ্যালুগুলো আছে, প্রথমে ভ্যালু সেট করা হচ্ছে, এটা হচ্ছে 1, প্রথম ভ্যালু হচ্ছে এটা 1, এবং এটার ভ্যালু হচ্ছে প্রথমে 0। যদি এরকম আমরা সেট করি, তখন এইখানে ভ্যালুটা যে কিউ কিউ এর ভ্যালু 1 আর কিউ প্রাইমের ভ্যালু যে 0 আসছে কিনা, এটা কিভাবে ভ্যালু চেক করব? এটা চেক করব এইভাবে। এখানে খেয়াল করেন, নর গেটের ট্রুথ টেবিলে বলা ছিল একটা 1 হলেই এটার আউটপুট 0 হবে। এখানে খেয়াল করেন 0 1 বা 1 0 অথবা 1 1 যদি হয় তাহলে আউটপুট 0 হচ্ছে। তো আমরা এখানে জানি যে এই কিউ আর কিউ প্রাইমের ভ্যালু আমরা জানি না কত আছে, বাট এইটা জানি যে এস এর ভ্যালু 1। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি এটার ভ্যালু 0 হবে। যখন এটার ভ্যালু 0 হবে, তো এই 0 ভ্যালুটা এখানে পাস হবে। এই 0 আর এই 0 মিলে এখানে কি হবে, এই 0 আর এই 0 মিলে এখানে 1 হবে, দুটো 0 মিলে 1। তো এই জন্যই এখানে খেয়াল করেন, এই জায়গায় কিউ এর ভ্যালু 1 আর কিউ প্রাইমের ভ্যালু 0 বসানো হয়েছে। এখন কি করলাম, এখানে যে এই এস আর আর এর ভ্যালু, এখানে যে 1 ছিল, এই এস এর ভ্যালু, এই এস কে আমরা 0 করে দিলাম, সুইচ অফ করে দিলাম, জাস্ট 0 করে দিছি। এখন আমরা হিসাব করব যে কি হবে। এখানে আপনারা খেয়াল করেন, যখন একটা ভ্যালু 0, এটার ভ্যালু যখন 0, তখন কিন্তু আমরা বের করতে পারতেছি না যে এটা অ্যাকচুয়ালি কত আছে, এটার আউটপুট কি হবে। তো এখানে কি হবে, এখানে যে এই আউটপুট যে 1 আছে, এই 1টা তখন এদিক থেকে এখানে আসবে, এবং আমরা বুঝতেছি যে একটা ইনপুট যদি 1 হয়, আউটপুট 0 হবে। তো এর পরবর্তী আউটপুটটা 0 থাকতেছে, এবং এই পরবর্তী 0-র জন্য এই 0 থেকে আবার এখানে যদি 0 যায়, এই 0 আর এই 0 দুটো মিলেই আবার আউটপুট 1 থাকতেছে। তো এটা কি কি দেখলাম, এখানে খেয়াল করেন যে সেকেন্ড লেভেলেও 1 আর 0 থাকতেছে। এর আগের লেভেলে 1 0 ছিল, পরের লেভেলেও 1 0 আছে। এখানে 0 আমি দিয়ে দিই। এখন এইখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, যে সেটা হলো 1 0-র জন্য 1 0 আউটপুট পাচ্ছি, 1 0 0 0 ইনপুটের জন্য 1 0 আউটপুট পাচ্ছি। আচ্ছা, এইটা একটু বাকি যে দুইটা আছে সেটাও কমপ্লিট করি, তাহলে আপনাদের ইজি হবে। এরপর আসতেছি কি, এই আর এর ভ্যালু কি করলাম, আর এর ভ্যালু এখন 0 থেকে 1 করলাম, আর এস এর ভ্যালু 0ই রাখতেছি। তাহলে এই 0 1 কম্বিনেশনের জন্য এখানে আর এর ভ্যালু আমি 1 করলাম, আর এখানে এস এর ভ্যালু 0 করলাম। যদি এরকম হয়, তখন কি হবে, আমরা এখানে এই ট্রুথ টেবিল থেকে দেখতেছি একটা আউটপুট, সরি, একটা ইনপুট 1 হলেই আউটপুট হচ্ছে 0। এই 0, এই যে থার্ড 0 যেটা আছে, এই 0 আর এইখানে তো 0 আমরা একটু আগেই করলাম, তো এই দিক থেকে 0 আসতেছে, এটাও 0 আসতেছে। তো এই দুই 0 মিলে আউটপুট হবে 1। তো এখানে এই জন্য এটাই করা হয়েছে যে কিউ এর ভ্যালু 0 এবং কিউ প্রাইমের ভ্যালু 1।
এরপর আবার কি করলাম, আবার দেখেন খেয়াল করেন, এই যে আর এর ভ্যালু ওয়ান যেটা ছিল সেটাকে আবার জিরো করে দিচ্ছি। তো এইখানে আবার জিরো করলাম এবং এটা জিরো ছিল আবার জিরোই রেখে দিছি। তো এখন কি হবে চতুর্থ স্টেপে, এই যে জিরো জিরো আছে, এই জিরো জিরোর জন্য দেখবো এখানে যে প্রিভিয়াস যে ওয়ানটা আছে, এই প্রিভিয়াস ওয়ানটা এখানে ইনপুট হিসেবে এখানে আসবে। এই ওয়ান আর জিরোর জন্য এখানে কি আসবে, এই ওয়ান, একটা ওয়ান হলেই আউটপুট জিরো, একটা ওয়ান হলেই আউটপুট জিরো। এবং এই ফোর্থ জিরো আর এই জিরো, লাস্টের জিরো, এখান থেকে জিরো আসতেছে আবার এখান থেকেও জিরো আসতেছে, দুই জিরো মিলে আউটপুট হয়ে যাচ্ছে ওয়ান। তো এখানে কি আসতেছে যে কিউ এর ভ্যালু জিরো এবং কিউ প্রাইমের ভ্যালু ওয়ান। এখানে খেয়াল করেন এই যে নীল হাইলাইট করা আছে, জিরো জিরো একবার যখন দিচ্ছি তখন ওয়ান জিরো আউটপুট পাচ্ছি, আবার যখন জিরো জিরো দিচ্ছি তখন আবার জিরো ওয়ান আউটপুট পাচ্ছি। তো এটা কেমন হয়ে গেল, একই জিনিসের জন্য আহ, একই জিনিস ইনপুট দিলে আমরা জানি নরমালি ডিফারেন্ট আউটপুট আসে, কিন্তু আমরা সরি কি বলতেছি, একই জিনিস যদি আমি বারবার ইনপুট দেই তো সেই কম্বিনেশনেরই আউটপুট আমরা পাবো। কম্বিনেশনাল সার্কিটে আমরা এটা দেখে আসছি, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে গিয়ে কি দেখলাম, সেটা দেখতেছি যে একই ইনপুট যখন আমরা দিচ্ছি এট এ টাইম একটা আউটপুট পাচ্ছি বা একটা কম্বিনেশন পাচ্ছি, আরেক সময় আরেকটা কম্বিনেশন পাচ্ছি। তো এইটার জন্য একটা তেমন একটা সিচুয়েশন দাঁড়ায়, এটা আমি একটু পরে বলতেছি এই সিচুয়েশনটাকে কি বলে। আচ্ছা এখানে এখন আর লাস্ট যেটা আছে ওয়ান ওয়ান, এটা একটু বলে নেই, তারপর আমি আপনাদেরকে কোয়েশ্চেন করবো, মানে জানতে চাইবো আপনাদের কারো কোয়েশ্চেন আছে কিনা। এখানে লাস্ট স্টেপ হচ্ছে কি, আমরা যেটা করলাম এস এবং আর দুটাকেই ওয়ান করে দিলাম, দুটাকেই যদি ওয়ান করে দিই তাহলে আমরা এখানে কি জানি, একটা ওয়ান হলেই আউটপুট জিরো, এইখানে যাই থাকুক না কেন একটা ওয়ান হলেই আউটপুট জিরো। আচ্ছা একটু হোল্ড করেন, এক স্যার কল দিচ্ছে। আচ্ছা এখন আমরা আবার আসতেছি একটা এই ফ্লিপ ফ্লপের লাস্ট যেটা আছে ওয়ান ওয়ান, এটাতে একটু আমরা দেখব। সেটা হচ্ছে কি, এই দুইটা যে ইনপুট আছে প্রাইমারি ইনপুট, দুই প্রাইমারি ইনপুটকে আমরা ওয়ান করলাম। এখানে খেয়াল করেন ফিফথ লেভেল, পঞ্চম লেভেলে গিয়ে আমরা ওয়ান করছি। ওয়ান করলে কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই নর গেটের ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট জিরো হয়ে যাবে। তো এখানে আসবে আহ, এখানে আসবে এই জিরো আসবে এবং এখানেও জিরো আসবে, ঠিক আছে, দুইটা জায়গায় জিরো আসবে। তো এই জন্য এখানে জিরো জিরো বসাই দিলাম। এখন একটা কথা থাকে সেটা হচ্ছে কিউ এর ভ্যালু যদি জিরো জিরো হয়, বাই ডেফিনিশন কিউ প্রাইমের ভ্যালু অবশ্যই ওয়ান হইতে হবে, অথবা কিউ এর ভ্যালু যদি ওয়ান হয় বাই ডেফিনিশন কিউ প্রাইমের ভ্যালু জিরো জিরো হইতে হবে। কিন্তু এইখানে ফ্লিপ ফ্লপের এই যে এই বৈশিষ্ট্যের জন্য বা এই ইনপুটের জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই যে রুলসটা আছে সেই রুলসটা ভঙ্গ করতেছে। তো যে কারণে এই কম্বিনেশনকে যথাক্রমে আমরা এখন মেইন ইসে আসি, এটাতে যদি আমরা আসি তখন এখানে দেখবেন যে এই, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এখানে যেটা বলা হচ্ছে, যখন আমরা ট্রুথ টেবিল এর নর এর ক্ষেত্রে যখন আসতেছি, যখন ওয়ান জিরো ইনপুট দিলাম এবং যদি আমি ওয়ান জিরো আউটপুট পাই তখন সেই কম্বিনেশনের সেটকে সেই কম্বিনেশনের নাম দেয়া হচ্ছে সেট। আবার আমি জিরো জিরো দিলাম, জিরো জিরো দেওয়ার পরে যদি আমি দেখি এই এটার যে আউটপুট যেটা আছে সেটা আর তার প্রিভিয়াস আউটপুটটা সেম যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে নো চেঞ্জ কন্ডিশন বা নো চেঞ্জ কম্বিনেশন। একইভাবে জিরো ওয়ান ইনপুটে দিলাম, আউটপুট যদি ওই সময় জিরো ওয়ান পাই তখন সেটাকে বলা হচ্ছে রিসেট। এরপর আবার জিরো জিরো দিলাম, জিরো জিরো দেওয়ার পর দেখতেছি যে ভ্যালুটা পাচ্ছি, আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুটটা ঠিক তার প্রিভিয়াস লেভেলের আউটপুটের মতোই।
সো প্রিভিয়াস লেভেলের মতোই যেহেতু আছে সেই জন্যই এখানে এটাকে নাম বলা হচ্ছে নো চেঞ্জ, কোনো পরিবর্তন আসেনি। আর লাস্টেরটা হচ্ছে 1 1 যখন আমরা দিচ্ছি সেই সময় 0 0 আউটপুট পাচ্ছি, যেটা আনঅ্যাকসেপ্টেবল। এই আনঅ্যাকসেপ্টেবল এর জন্যই এটার নাম দেওয়া হচ্ছে ইনডিটারমিনেট। তো এখন মোটামুটি এতটুকু যেটা আমরা দেখলাম সেটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি এখন সেটা আপনাদেরকে জিজ্ঞেস করব। আম, সে সে জিজ্ঞেস করব, যেমন আমি একটু সবাইকে আনমিউট করি। এইখানে আপনাদের এখন এই অংশে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে কোনো জায়গায় বুঝতে পারেন না, থাকলে স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে এখানে আমরা মানে আর আর এস তো প্রথমে ইনপুট ব্যবহার করছি, প্রাইমারি ইনপুট। হ্যাঁ এখন এইখানে কোন মানটা আমরা আগে ইউজ করব, মানে আর এ বসাবো নাকি এস এ বসাবো? আচ্ছা, এইখানে এই এই যে এই ভ্যালুটা যেটা আছে 1 0, এই 1 জি স্যার। আপনি এখানে নিয়ম হচ্ছে ফ্লিপ ফ্লপের, এটা তো অ্যাকচুয়ালি নিয়ম না, এটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে এক্সপ্লেইন করি। কিন্তু আপনি এটার নির্দিষ্ট একটা ট্রুথ টেবিল আছে, ফিক্সড একটা ট্রুথ টেবিল আছে, সেই জি স্যার। এর নাম বলা হয় ক্যারেক্টারিস্টিক টেবিল, একটু পরেই আসবে। তো স্যার এখানে যদি আমি স্যার বলেন। এস এ যদি ওয়ানটা বসাই তাহলে তো এস এর আউটপুটটা চলে যাবে কিউ প্রাইমে, হ্যাঁ ওই কিউ প্রাইমের আউটপুটটা আবার চলে যাচ্ছে আর এর ইনপুটে, হ্যাঁ তারপর ক্যালকুলেশন করে আমি কিউ এর মানটা পাইতেছি। হ্যাঁ এইভাবেই তো নাকি স্যার? হ্যাঁ এভাবেই। তাহলে কি স্যার আমি প্রতিটা ক্ষেত্রে আগে এস এর মানটাই বসাবো? না, এখানে ওটা না, প্রতিটা ক্ষেত্রে না। এখানে হচ্ছে যখন আপনি নর গেট নিয়ে চিন্তা করবেন, যদি আপনি যদি নর গেট দিয়ে ডিজাইন করেন, তখন আপনি চিন্তা করবেন এইটার যতগুলা ইনপুট আছে, যেমন প্রাইমারি জি ইনপুট হোক অথবা সেকেন্ডারি ইনপুট হোক, যেটাই হোক, সেটার মধ্যে কোনটার ভ্যালু 1 আছে, এটা দিয়ে আপনি দেখতে। কারণ জি 1 দিয়ে দেখলে আমি ডেফিনেটলি বলতে পারবো এটার আউটপুট হচ্ছে 0। কিন্তু যদি আপনি 0 দিয়ে হিসাব করেন তখন আপনি কিন্তু বলতে পারবেন না। এই আপনি যদি এই প্রথম দুটা খেয়াল করেন তখন দেখবেন যে পরেরটার জন্য আপনার ভ্যালু ডিপেন্ড করতেছে, পরেরটার ভ্যালু আপনাকে জানতে হচ্ছে যে পরেরটার ভ্যালু কি 0 আছে নাকি 1 আছে। যদি 0 হয় তাহলে আউটপুটে আসবে 1, যদি 1 হয় আউটপুটে আসবে 0। কিন্তু এই তিনটা কম্বিনেশন আপনি যদি খেয়াল করে দেখেন, একটা 1 অথবা দুইটা 1 থাকলেই আউটপুট 0। জি স্যার। তো এই জন্য যখন নর গেট দিয়ে ডিজাইন করা হবে সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে ইনপুটে কোন ইনপুটে 1 আছে, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারিও হতে পারে। একই নিয়ম কিন্তু একটু ডিফারেন্ট ভাবে যখন আপনি ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করবেন সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল হচ্ছে এটা। এই ট্রুথ টেবিলে খেয়াল করেন একটা 0 হলেই আউটপুট 1, দুইটাই 1 হলে তখনই 0 হচ্ছে, ঠিক নর গেটের বিপরীতের মতো। তো নর গেট ন্যান্ড গেট দিয়ে যখন আপনি ডিজাইন করবেন সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই প্রাইমারি ইনপুট অথবা সেকেন্ডারি ইনপুটের মধ্যে কোনটা 0 আছে, 0-র উপর বেস করে তখন ডিসিশন হবে। ন্যান্ড গেটের জন্য 0-র উপর বেস করে ডিসিশন হবে, আর নর গেটের জন্য 1 এর উপর বেস করে ডিসিশন হবে। এবং সে অনুযায়ী এখানে দেখবেন এইখানে যে কম্বিনেশন গুলার কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে গেছে। নর এর জন্য যে নামটা আছে ন্যান্ড এর জন্য তার বিপরীত নাম আছে। যেমন একটা খেয়াল করেন, নর এর জন্য 0 0 কে আমরা বলতেছি নো চেঞ্জ, কিন্তু ন্যান্ড এর জন্য 0 0 কে বলতেছি ইনডিটারমিনেট। আবার নর এর জন্য 1 1 কে আমরা বলতেছি ইনডিটারমিনেট, কিন্তু ন্যান্ড এর জন্য 1 1 কে বলতেছি নো চেঞ্জ। আপনি যদি এই অংশটা বুঝে থাকেন, এটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে, ক্যালকুলেশন হয়ে এই ট্রুথ টেবিলটা কিভাবে আসছে, তাহলে আপনি এই ট্রুথ টেবিলটাও বুঝবেন, সেম নিয়ম, শুধু ভ্যালু ডিফারেন্ট। 1 0 1 0 এখানে 1 0 দিয়ে আমরা স্টার্ট করছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি এটা এখন বললাম না, এটা আপনারা আশা করি যদি নরটা বুঝে থাকেন
ন্যান্ডটাও আপনারা নিজেরাই বুঝতে পারবেন, সেই জন্য আমি এটা স্কিপ করে পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, পরের টপিক হচ্ছে এসআর অথবা আরএস ফ্লিপ ফ্লপ। এটাকে অ্যাকচুয়ালি সেট রিসেট ফ্লিপ ফ্লপ অথবা রিসেট সেট ফ্লিপ ফ্লপ বলা হয়ে থাকে। এখানে সেট রিসেট বলতে জাস্ট বলা হচ্ছে, সেট মানে হচ্ছে কোনো এই আউটপুটের ভ্যালু, যদি আমরা এখানে একটু খেয়াল করি তখন দেখবেন সেট বলতে কি বোঝাচ্ছে। সেট বলতে বোঝানো হচ্ছে আউটপুটের ভ্যালু 1, কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইমের ভ্যালু 0 হবে। উপরেও যদি আপনি সেটের ভ্যালুটা দেখেন, কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইমের ভ্যালু 0, এরকম হতে হবে। তো যখন আমাদের এই একজন রেজ হ্যান্ড করছেন, আমি একটু পরে আপনাকে কোশ্চেন করতে সুযোগ দিচ্ছি, একটু ওয়েট করেন। তো যখন আমরা এই কিউ এর ভ্যালু 1 এবং কিউ প্রাইমের ভ্যালু 0 পাবো, অবশ্যই এটার একটা কম্বিনেশন আছে। ওই কম্বিনেশনটা কি, ইনপুট কম্বিনেশন খেয়াল রাখতে হবে। সেটা অনুযায়ী এটাকে আমরা সেট কন্ডিশন বলতেছি। আবার উল্টা হলে কিউ এর ভ্যালু 0 এবং এটার ভ্যালু যদি 1 হয়, নরমালি সেটাকে আমরা রিসেট কন্ডিশন বলতেছি। আচ্ছা, একজন রেজ হ্যান্ড করছেন, আমি আগে তার কথা শুনে নেই, তারপর আমি আসতেছি। বলেন। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার আমার একটু সমস্যার কারণে একটু লিভ নিতে চাচ্ছি স্যার একটু। আচ্ছা নিয়ে নেন লিভ। জি স্যার। সবাইকে একটু বলে রাখি, কেউ যদি লিভ নিতে চান যে কোনো জি স্যার। পারমিশনের দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, ও থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এইটা হচ্ছে এসআর বা আরএস ফ্লিপ ফ্লপের কানেকশন। এখানে একটা স্পেসিফিক এই অংশটা অ্যাড হয়েছে। এটার কাজ কি, এই যে ক্লক পালস, আমরা আগেও বলছিলাম যে সেট রিসেট ফ্লিপ ফ্লপ বা আরএস ফ্লিপ ফ্লপ হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, এবং সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটে ক্লক পালস বলে একটা কথা থাকবে। ক্লক পালস যেটাতে একটা এই এরকম স্কোয়ার ওয়েভের মতো একটা ই থাকবে, যার কাজ হবে যে কোনো একটা টাইমে, ফর এক্সাম্পল ধরে নিলাম রাইজিং এজ, এটাকে আবার পজিটিভ এজ অনেক সময় বলে, রাইজিং এজ অথবা পজিটিভ এজে কাজ করবে। এবং এটা কিভাবে কাজ করবে, যে এটা রাইজিং এজ মানে হচ্ছে এই সময় কিন্তু ভ্যালু হচ্ছে 1, আর অন্য সময় অর্থাৎ এই এতটুকু সময় এটার ভ্যালু হবে 0। তো এই সরি একটু ভুল বলতেছি, এই এটা হচ্ছে এই এতটুকু অংশের সময় এটার ভ্যালু হবে 1, আর বাকি অংশে এইটা অথবা এইটা হবে 0। তো সার্কিটের ভ্যালু এই এতটুকু অংশের মধ্যে চেঞ্জ হতে পারবে। এবং আরেকটা কথা থাকে, সেটা হচ্ছে নরমালি বর্তমানে এই যে টাইম ডিফারেন্সটা এখানে যে এত যে বড় করে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি এত বড় থাকে না, খুবই ক্ষুদ্র টাইম ডিফারেন্স থাকে, 1 ন্যানো সেকেন্ড অথবা তার চেয়েও ছোট টাইম দেওয়া থাকে। কারণ হচ্ছে বেশি সময় দিলে সার্কিটের এক্সাক্ট রেজাল্টটা আসে না, আউটপুটটা আসে না। তো এটা আপাতত বোঝানোর জন্য এত বড় করে দেওয়া হয়েছে। তো যখন সার্কিটটা এই পজিটিভ লেভেলে থাকবে, অর্থাৎ এই যে এখান থেকে উপরে উঠে এখানে লেভেলে থাকলো আবার নিচে নামলো, এই এতটুকু সময়ের মধ্যে সার্কিটটা, এই ফুল সার্কিটটা কাজ করবে। আদারওয়াইজ এই এস আর আর এ যতই চেঞ্জ করি না কেন, এখানে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ কন্ডিশন থাকবে। সেটা কি রকম হয় এখানে খেয়াল করেন, যখন আমাদের ভ্যালুটা এরকম থাকতেছে, সেই সময় ক্লক পালসের ভ্যালু হচ্ছে 1। সো এটা যদি এন্ড গেট হয়, তাহলে যখন ক্লক পালসের ভ্যালু 1 হবে, তখন এইখানে ভ্যালু কি আসবে কেউ বলতে পারবেন? আমি একটু সবাইকে আনমিউট করতেছি। কোয়েশ্চেনটা আমি আরেকবার বলি। কোয়েশ্চেনটা হচ্ছে এই ক্লক পালসের ভ্যালু যখন 1, তখন এটা যেহেতু এন্ড গেট, তো এইটার আউটপুট কি আসবে? আচ্ছা 0। কেন 0 আসবে? কারণ স্যার আমরা তো আর একটা গেটের তো ইনপুটে তো স্যার ওখানে আমরা 0 ধরে নেবো স্যার, কারণ তো আমরা এখনো 0 দেইনি। 1 ছাড়া তো এন্ড গেট অন হবে না। না,
অ্যান্সার হয়নি। অ্যান্সার হবে যখন আমি এখানে ক্লক, এটা এন্ড গেট। এন্ড গেটের সূত্র কি? যদি এটা এস হয় আর এটা যদি সিপি হয়, তাহলে এন্ড গেটের সূত্র হচ্ছে এই দুইটার গুণফল, এস ইন্টু সিপি। যখন এখানে এস ইন্টু সিপি পাবো, সিপির ভ্যালু যদি 1 হয় তখন আমি এখানে এস পাবো, এস ইন্টু 1 ইকুয়াল টু 1। একইভাবে এইখানে এটা হবে আর ইন্টু সিপি। যখন আর ইন্টু সিপি এবং সিপির ভ্যালু যখন 1, তো আর ইন্টু 1 ইজ ইকুয়াল টু আর। তো যখন ক্লক পালসের ভ্যালু 1 থাকবে তখন এই জায়গায় উপরে এস নিচে আর থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু আপনাদের বলে দেই, তাহলে আপনাদের একটু ইজি হবে। সেটা হচ্ছে একটু খেয়াল করবেন, যখন আমরা নর গেট দিয়ে ডিজাইন করতেছি, সে সময় খেয়াল করবেন এস নিচে কিউ উপরে এভাবে আছে। কিন্তু যখন আমরা ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতেছি তখন এস উপরে কিউ ও উপরে চলে আসছে। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম, আপনাকে এভাবেই ডিজাইন করতে হবে। এটা যারা ফ্লিপ ফ্লপ বানাইছে তারা বিভিন্ন ধরনের রিসার্চ করে দেখছে যে এইভাবে দিলেই পারফেক্ট রেজাল্ট আসে। তো এইটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করলে এস এবং কিউ সেম লেভেলে থাকবে, হয় উপরে দুটাই থাকবে অথবা দুটাই নিচে থাকবে। আর যখন নর গেট দিয়ে ডিজাইন করা হবে তখন রিসেট এবং কিউ এই দুটা হয় উপরে থাকবে অথবা নিচে থাকবে, সেম লেভেলে থাকবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো এখন এইটা বাকিটা আগের মতোই। এখানে আমরা জাস্ট ক্লক পালসের ভ্যালু যখন 1 থাকবে তখন আমরা এখানে এস আর আর পাবো। এখানে এস আর আর পেলে বাকিটা এই আগের মতোই, এই সেম এটার মতোই হবে। যে কারণে আমি আর স্পেসিফিক ভাবে বললাম না। এখানে এস পাবো, এখানে আর পাবো, তাহলে এখানে সে অনুযায়ী এটা যেহেতু ন্যান্ড গেট, যে কোনো একটা জিরো যদি হয় তাহলে আউটপুট জিরো আসবে, 1 আসবে। সেটার উপর বেস করে আবার বাকিগুলোকে করতে হবে। এটা আপনারা আশা করি পারবেন। তো এখন এখানে একটু নতুন বিষয় আসতেছে, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটে ট্রুথ টেবিল বলে কোনো কিছু নাই অ্যাকচুয়ালি। সিকোয়েন্সিয়াল সার্কিটে ক্যারেক্টারিস্টিক টেবিল বলে বলা থাকে। সেই ক্যারেক্টারিস্টিক টেবিলটা কি? এখানে খেয়াল করেন, এখানে অ্যাকচুয়ালি তিনটা ইনপুট আছে। একটা ইনপুট হচ্ছে এস, সেকেন্ড ইনপুট হচ্ছে আর, এবং থার্ড ইনপুট হচ্ছে কিউ। কিউ প্রাইম আমাদের ইনপুট না, কিউ প্রাইমটা জাস্ট আমাদের একটা অপশনাল একটা বৈশিষ্ট্য। আমাদের মেইনলি এই তিনটা, দুইটা প্রাইমারি ইনপুট এবং একটা সেকেন্ডারি ইনপুটকে নিয়ে ক্যারেক্টারিস্টিক টেবিলটা তৈরি হয়। তো এখানে তিনটা যদি হয় কিউ এস আর, তো কিউ এস আর এর কতগুলা কম্বিনেশন হবে? যেহেতু তিনটা আছে, তো তিনটার জন্য এই সর্বোচ্চ 8টা কম্বিনেশন পসিবল, সর্বোচ্চ 8টা কম্বিনেশন পসিবল। এবং এই 8টা কম্বিনেশনের জন্য এখানে এখানে যে পরে যে আবার কিউটি প্লাস 1 লিখছি, এটা কিন্তু হচ্ছে কিউ এর পরবর্তী মান। আপনি আপনি যদি ছবিটা কই গেল, এই যে এই ছবিটা যদি খেয়াল করেন তখন দেখবেন এখানে কিন্তু এই যে 5টা লেভেল দেওয়া আছে, এখানে প্রত্যেকটায় 5টা করে লেভেল দেওয়া আছে। যেহেতু এখানে 5টা লেভেল ছিল, এই প্রত্যেকটার জন্যই কিন্তু দেখা গেছে যে প্রথম লেভেলের জন্য দ্বিতীয় লেভেলের আউটপুট আমরা এখানে পাচ্ছি, এরকম ভাবে এই বিষয়টা আসছে। তো এইখানে যে জিনিসটা হবে, এই কিউ আর এই কিউটি প্লাস 1 অ্যাকচুয়ালি সেম পয়েন্ট, এই সেম পয়েন্ট। কিউ আর কিউটি প্লাস 1 এর মধ্যে পার্থক্য তাহলে কি? পার্থক্য হচ্ছে, যেমন স্টার্টিং এ যদি আমরা এখানে ধরে নিই 1 0 নিয়ে যদি আমরা কাজ করি, তো এখানে 1, এখানে যদি 0 হয় তখন এখানে কি বলতেছে, কিউ এর ভ্যালু 0 এবং ওটার ভ্যালু 1 আসবে। এইখানে 1 দিলাম, এস এ 1, আর এ 0, তাহলে এখানে আমরা পাবো 0, এখানে পাবো 1। এই ভ্যালুটা যে আছে এটাকে বলা হচ্ছে কিউটি প্লাস 1। কারণ কি? এই যে এইখানে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, যখন আমি প্রাইমারি ইনপুট অ্যাপ্লাই করলাম, সেই প্রাইমারি ইনপুট আর সেকেন্ডারি ইনপুট এই তিনটাকে কম্বিনেশন করে
সেকেন্ডারি ইনপুটের নতুন ভ্যালুটা আমাদেরকে দিবে। আবারও বলতেছি, এটা একটু কমপ্লেক্স জিনিস, একটু খেয়াল করবেন যে এই যে এস এবং আর এবং প্রিভিয়াস যে কিউ প্রাইমের ভ্যালু আছে, এই তিনটার উপর, এই চারটার উপর বেস করে কিন্তু পরবর্তী কিউ এবং কিউ প্রাইমের ভ্যালু আমরা পাই। এস প্রাইমারি ইনপুট দুইটা, সেকেন্ডারি ইনপুট দুইটা, এই চারটার উপর কম্বিনেশন করে আমরা কিন্তু নেক্সট আউটপুটটা পাই। তো এটা, এই কিউটা একই সাথে সেকেন্ডারি ইনপুট এন্ড সেকেন্ডারি আউটপুট এইখানে। তো এইখানে প্রথম অংশে এটা হচ্ছে সেকেন্ডারি ইনপুট আর এটা হচ্ছে সেকেন্ডারি আউটপুট, একই পয়েন্টের, কিন্তু ধরে নিলাম 1 সেকেন্ড পরে। এখানে 1 সেকেন্ড আগে কিউ এর মান এটা ছিল, ওই সময় ইনপুট দিলাম এটা, তাহলে 1 সেকেন্ড পরে কিউ এর মান হবে এটা। এটা আপনারা আশা করি ম্যাথমেটিক্সে এরকম পড়ছেন, বিভিন্ন সময় এরকম ইকুয়েশন আপনারা হয়তো দেখছেন, ফিজিক্সে এরকম ইকুয়েশন আছে, থাকে যে শুরুতে এরকম আছে 1 সেকেন্ড পরে কত আছে। শুরুতে ধরে নিলাম 0 স্পিড আছে, এখন কেউ একজন এত মিটার পার সেকেন্ডে স্পিডে দৌড়াইছে, তাহলে 1 মিনিট পরে সে কত মিটার দৌড়াইলো। এরকম ম্যাথ আপনারা করছেন, বিভিন্ন সময় করছেন। তো এইটা হচ্ছে ওই রকমই, কিউ হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর কিউটি প্লাস 1 হচ্ছে 1 সেকেন্ড পরে সেটার ভ্যালু কত। এখানে নট নেসেসারি 1 সেকেন্ড হবে, এটা 1 ন্যানো সেকেন্ডও হতে পারে। এখানে 1 বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে একটা ইউনিট টাইম, একক সময় পরে ভ্যালু কত। তো এইখানে এই ট্রুথ টেবিলটা আসবে এই এই যে এখানে যে ন্যান্ড গেটের যে ভ্যালুগুলো আছে সেটা অনুযায়ী আপনারা হিসাব করে মিলাই দেখবেন, আশা করি প্রবলেম হবে না। এখন এইখানে একটা বিষয় বলার থাকে, সেটা হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপের ইকুয়েশন আমরা বের করতে চাই, সেই ইকুয়েশনকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলে, এবং এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা কিভাবে পাবো, এই যে এখানে যে আউটপুট যেটা আছে, এখানে দুইটাতে আই আছে আর বাকিগুলোতে ফিক্সড ভ্যালু আছে। আই মানে হচ্ছে ডোন্ট কেয়ার, এটার ভ্যালু 1ও হতে পারে, এটার ভ্যালু 0ও হতে পারে। যদি এরকম হয় তখন কি হবে? সো এটার জন্য এখানে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমরা এই কার্নো ম্যাপে বসাবো। কার্নো ম্যাপে বসানো হয়েছে, এবং কোন কোন ভ্যালু বসানো হয়েছে, যেখানে 1 আছে অথবা আই আছে, আই এর পরিবর্তে এক্স বসানো হয়েছে, আই এর পরিবর্তে এক্স, আর 1 যেখানে আছে এই 1, তিনটা 1 আছে, এই তিনটা 1 এর জন্য এখানে এরকম আসছে। যদি আপনারা কে ম্যাপের স্টাইলটা দেখেন বা নিয়মগুলো দেখেন, তখনই দেখবেন যে এটার রেজাল্ট আসবে এরকম, কিউটি প্লাস 1 ইকুয়াল টু এস প্লাস আর প্রাইম কিউ, এরকম একটা ভ্যালু আসবে। তো ভ্যালু, এটা হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আরো একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল সিম্বল বা গ্রাফিক সিম্বল। যে বিভিন্ন জায়গায় আপনারা যেরকম এখানে এটা এন্ড গেটের সিম্বল, এটা ন্যান্ড গেটের সিম্বল দেখছেন, সেরকম এইটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সিম্বল, অথবা এটাও এসআর ফ্লিপ ফ্লপের সিম্বল। কোন বইয়ে এভাবে থাকে, কোন বইয়ে এভাবে থাকে। তো এই সিম্বল দিয়ে হিসাব করে দেখানো হয়ে থাকে। তো এরপরে আসতেছি ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপে যাওয়ার আগে আবার আপনাদের কাছে ফেরত আসতেছি, বলেন কারো কোনো কোয়েরি আছে কিনা। কারো কোনো কোয়েরি নাই? আচ্ছা, তাহলে ডি ফ্লিপ ফ্লপে আমরা ব্যাক করি। ডি ফ্লিপ ফ্লপটা কি? ডি ফ্লিপ ফ্লপের নাম এখানে দেওয়া আছে ডাটা ফ্লিপ ফ্লপ। তো ডাটা ফ্লিপ ফ্লপের কাজ কি? ডাটা ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে এখানে এখানে জাস্ট একটা ইনপুট থাকবে, দুইটা ইনপুট না। এর আগে যেরকম আপনারা দেখছেন দুইটা ইনপুট এস আর দুইটা ইনপুট, এখানে দুইটা না, একটা ইনপুট থাকবে। এবং এই একটা ইনপুটটা কিভাবে কাজ করবে, এই একটা ইনপুট ডাইরেক্ট চলে যাবে আর আরেকটাতে এখান থেকে এসে একটা ইনভার্টারের মাধ্যমে এখানে যাবে। এটা যদিও দেখতে ন্যান্ড গেটের মতো, বাট এটা ন্যান্ড গেট না, এটার ইনপুট একটা,
তার মানে হচ্ছে এটা নট গেট। এটা আপনারা যদি লেকচার 5 দেখে থাকেন তখন ওই লেকচার 5 এ এরকম বলা আছে যে এই রকম ডিজাইন হচ্ছে নট গেট বলে। তো ওই লেকচারটা দেখবেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কেন এটাকে নট গেট বলে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নট গেট। তো এখানে নরমাল ইনপুট যাচ্ছে আর এখানে ইনভার্ট হয়ে ইনপুটটা যাচ্ছে। তো এখানে আমরা ডি পাবো আর এখানে ডি বার পাবো, ঠিক আছে। একই রকম ভাবে এখন এটার ডি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য ঠিক সেম। ডি তে আমি যে ভ্যালুটা দিব কিউ তে আমি সেই ভ্যালুটা পাবো। সিম্পল জিনিস বলতেছি, ডাটা ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, সেম। সো এইখানে যদি আমরা এটার ক্যারেক্টারিস্টিক টেবিল দেখি, ইনপুটে যদি 0 ক্যারেক্টারিস্টিক টেবিল এখানে খেয়াল করেন, এটার প্রাইমারি ইনপুট একটা আর সেকেন্ডারি ইনপুট একটা, কিউডি। এখন এটার জন্য 4টার বাইরে এরকম এর বাইরে আর কোনো কম্বিনেশন হবে না। খেয়াল করে দেখেন এখানে যাই থাকুক না কেন ডি এর ভ্যালু যা এখানেও কিন্তু সেম ভ্যালু দেওয়া আছে। খেয়াল করে দেখেন এই দুইটা কলাম কিন্তু সেম, 0 সেম কথাই লেখা আছে। মানে হচ্ছে এটার উপর সে প্রিভিয়াস ভ্যালুর উপর সে ডিপেন্ডেন্ট না, বর্তমান ভ্যালু যা হবে সেটাই তার আউটপুট হবে। সো এখন এটা যদি আমরা একইভাবে কে ম্যাপ করি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তখন ইকুয়েশনেও আমি দেখতেছি কিউটি প্লাস 1 ইকুয়াল টু ডি, কারণ সেম জিনিসই দেখতেছি। কিউটি প্লাস 1 এর ইকুয়েশনটা হচ্ছে ডি তে যা আছে কিউটি প্লাস 1 এর ঠিক সেম ভাবেই আছে, সেজন্যই এটার ইকুয়েশনটাও যদি কে ম্যাপ দিয়েও বসানো হয় তো ডি আসবে। এবং এখানে গ্রাফিক্যাল সিম্বল হচ্ছে এটা অথবা এটা। এখানে একটা জিনিস বলার ছিল আপনাদের, যারা যারা এখন অনলাইনে আছেন তারা একটু খেয়াল করেন, আপনাদের পরীক্ষাটা ফাইনাল পরীক্ষাটা রিটেন পরীক্ষা হবে। তো এবং রিটেন পরীক্ষা সম্পর্কে আমি আজকে ধরেন প্রায় শেষ, আজকের জন্য শেষ না, আরো কিছু আছে, হয়তো আধা ঘন্টার মতো লাগতে পারে। বেশি বেশি নিব না, বেশি নিলে আবার মাথায় কিছু ঢুকবে না। তো এই খুব বেশি হলে 9:15 পর্যন্ত ক্লাস নিব, 7:30 থেকে 9:15 বা 9:30 এরকম যেটা টাইমিং থাকে। 9:15-তে শেষ করব। তো এইখানে আপনাদের এই 9:15 এই ক্লাস শেষে 9:15-র দিকে আমি আপনাদের পরীক্ষা সম্পর্কে কিছু বলবো এবং আরো কিছু কথাবার্তা আছে। তো এইখানে আপনাদের ফাইনালে এরকম কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ আপনি এখানে ন্যান্ড গেট দিয়ে দেখতেছেন, কোয়েশ্চেনে এরকম বলা থাকতে পারে। আগে শুনে নেন, পরে আপনাদের কোয়েশ্চেন আমি শুনবো সবারই। এইখানে ন্যান্ড গেটের পরিবর্তে নর গেট দিয়ে আপনাকে ডিজাইন করতে বলা হবে। সেটা কিভাবে করবেন? আপনি যদি এর উপরের আগে জিনিসগুলো পড়ে থাকেন তখন কিন্তু আপনার এটা বুঝতে অসুবিধা হবে না। এখানে জাস্ট আপনি ন্যান্ড গেট বসাই দিবেন, কিন্তু ন্যান্ড গেট বসাই দিলেই কি পুরোটা হয়ে যাবে? এটা আপনাকে মিলায় দেখাইতে হবে যে আপনার এই ক্যারেক্টারিস্টিক টেবিলটা ঠিকমতো কাজ করতেছে কিনা, যে যেটা দিছি সেটাই আসতেছে কিনা। সেটা কিভাবে করবেন? এখানে ইনপুট দিবেন 0, তো কিউতে 0 আসে কিনা সেটা আপনাকে চিন্তা করে দেখতে হবে। ইনপুট দিলেন 1, এখানে কিউ এর ভ্যালু 1 হয় কিনা সেই ভ্যালুটা তখন চেক করতে হবে। এখানে জাস্ট নর গেট বসাই দিলেই হবে না, চেক করে দেখতে হবে ডি এর ভ্যালু যদি 0 দেই কিউতে 0 পাচ্ছি কিনা, এখানে যদি 1 দেই এখানে 1 পাচ্ছি কিনা। যদি মিলে যায় তখনই বুঝবেন যে আপনার সার্কিটটা ওকে আছে। এবং এটা একটা কোয়েশ্চেন আমি আপনাদেরকে আইডিয়া হিসেবে দিলাম, এটা আপনারা ট্রাই করবেন বাসায়। আচ্ছা, এর পরেরটাই যাই, জেকে ফ্লিপ ফ্লপ। আরো 2টা ফ্লিপ ফ্লপ শেষ করে তারপর আমি আপনাদের কাছে কোয়েশ্চেনে যাব। এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে নোট করে রাখেন, আমি অ্যান্সার দেব একটু পরে। জেকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপের ফুল নেম হচ্ছে জ্যাক কিলবি ফ্লিপ ফ্লপ। জ্যাক কিলবি আবার কি জিনিস? জ্যাক কিলবি নামে কোনো এক সায়েন্টিস্ট বা কোনো এক ম্যাথমেটিশিয়ান এটা আবিষ্কার করেন বা এই ডিজাইনটা তৈরি করেন, সে কারণে ওনার নামে এরকম এইটা রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই কারণে ওনার নামে এটা রেখে দেওয়া হয়েছে জ্যাক কিলবি জেকে ফ্লিপ ফ্লপ। তো এটার ডিজাইনটা কি? এটা ডিজাইন হচ্ছে এটা, এখানে আপনার
জাস্ট ডিজাইনটা একটু মনে রাখতে হবে কিভাবে এই ডিজাইনটা করছে। এখানে খেয়াল করেন এটা নর গেট দিয়ে ডিজাইন করছে, নর গেট দিয়ে ডিজাইন করছে এবং কি করছে এখানে যে কিউ থেকে এখানে জে এবং কে নামে দুইটা ডিফারেন্ট টাইপের ইনপুট দিছে এবং এটার আউটপুটটা এইভাবে আসছে, ব্যাক করছে এইভাবে, এবং এখানে 3 ইনপুটের NAND গেট ইউজ করছে। তাহলে এখানে কি হবে, তিনটার ভ্যালু যখন 1 হবে তখনই এখানে 1 পাবো। এই তিনটার যে কোনো একটা যদি 0 হয় এখানে আউটপুট 0 পাবো। একইভাবে একই কথা এখানেও সেম ভাবে প্রযোজ্য। আপনাদের এই কোয়েশ্চেন হতে পারে এটা যদি আমি NAND গেট দিয়ে ডিজাইন করি, এই যে হাইলাইট যেটা করলাম, তখন এই সার্কিট ডিজাইনটা কি রকম হবে এক্সপ্লেন করেন বা বলেন বা লেখেন। এবং একই রকম ভাবে এখানে ক্যারেক্টারিস্টিক টেবিল, এটা তো এক্সপ্লেন করব না কারণ সেম জিনিসই, উপরের গুলো বুঝলে এটা আপনি অটোমেটিক বুঝবেন। একই নিয়মে এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার ওয়ে, এবং ইকুয়েশন হচ্ছে জে কিউ প্রাইম প্লাস কে প্রাইম কিউ এবং গ্রাফিক্যাল সিম্বল এই দুইটা। এখন আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে explain the rest condition of JK flip flop. Explain the rest condition of JK flip flop কি হবে এখানে, এটা এখানে বলা হচ্ছে যে JK flip flop এর একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে ক্লক পালসের ভ্যালু যদি অনেক বড় হয়, যেমন এই যে এখানে ক্লক পালসের ভ্যালু যদি অনেক বড় হয় তখন এই খেয়াল করেন এখানে যখনই আমি প্রথম এটা ভ্যালু দিছি সেটা অনুযায়ী এখানে কিউ এর ভ্যালু আমরা কিন্তু পাবো। তো এই কিউ এর ভ্যালুটা একটু এখানে ভুল হয়ে গেছে, এখানে জেকে হবে না এখানে কিউ হবে, একটু ভুল হচ্ছে এই জায়গায়, এই যে এখানে কিউ হবে, এটা কিউ এর ওয়েভ ফর্ম। জেকে এর জন্য জাস্ট ধরে নিলাম এটা হচ্ছে 1 0, যে কোনো একটা 1 আর একটা 0, এইটা ধরে নিলাম 0 1। সো এইরকম ভাবে আপনারা যদি এখানে চিন্তা করেন, এবং একই রকম ভাবে এখানে আরেকটু কারেকশন আছে, এখানে এস আর হবে না, এটা জে এবং এটা কে হবে। এটা আমি পরে কারেকশন করে দিব আপনাদের, অথবা আপনারা নিজেরাই করে নিতে, সমস্যা নেই, বুঝলেই হইলো। সো এখানে যদি কে আর জে এর ভ্যালু ডিফারেন্ট হয় তখন এই জায়গায় একটু প্রবলেম হয়, যে এই কিউ এর ভ্যালুটা তখন হয় কি বারবার আপ চেঞ্জ হয়। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের একটা সমস্যা। কোন সমস্যা, যখন আমরা এটার ভ্যালু যখন 1 1 দেই, তো এইখানেও 1 দিলাম এখানেও 1 দিলাম, তখন এই ভ্যালুটা বারবার আপ ডাউন করে। এই জিনিসটাকেই বলা হচ্ছে রেস্ট কন্ডিশন অফ জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, আবারও বলি, এটা হচ্ছে কিউ, যখন আমরা জেকে এর ভ্যালু দুটারই 1 দেই, সেই ক্লক পালসের ভ্যালু যদি অনেক বড় হয় তখন কিউ এর ভ্যালুটা খুব অনেক বেশি বার এরকম চেঞ্জ হয়। তো এটাকে বলা হচ্ছে রেস্ট কন্ডিশন অফ জেকে ফ্লিপ ফ্লপ। এটা অবশ্যই ভালো না, এটা অবশ্যই খারাপ, কারণ কিউ এর ভ্যালু আমি চাই ফিক্সড একটা ভ্যালু থাকবে, কিন্তু এটা বারবার চেঞ্জ হচ্ছে। তো এটার সলিউশন হচ্ছে, আপনাদের কোয়েশ্চেন এরকম থাকতে পারে যে হোয়াট ইজ রেস্ট কন্ডিশন এন্ড হাউ উই ক্যান রিমুভ ইট, আমরা এটা কিভাবে দূর করতে পারি। তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যদি ক্লক পালসের ভ্যালুটা কমাই দিতে পারি, যে এই ভ্যালুটা যদি আমি ছোট করে দেই, ফর এক্সাম্পল মনে করলাম আমি এতটুকু রাখছি, ঠিক আছে, এই এতটুকু রাখছি, তখন হবে কি এটা তখন কিউ এর ভ্যালু যেটা সেটা সব সময় একটাই ভ্যালু দিবে, একাধিক ভ্যালু দিবে না। অর্থাৎ এখানে এত বড় ক্লক পালস না দিয়ে খুবই ছোট্ট ক্লক পালস দিতে হবে, এই এতটুকু যতটুকু আমি দেখাচ্ছি মোটামুটি এরকম দিলে তখন কিউ এর ভ্যালু 1, একটাই ভ্যালু থাকবে। টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ হচ্ছে এখানে আরেক জেকে ফ্লিপ ফ্লপেরই একটা কম্বিনেশন, শুধু এখানে করা হয়েছে যেটা সেটা হচ্ছে এই কে এবং জে এই দুইটাকেই কম্বাইন করে দেওয়া হয়েছে, শর্ট করে দেওয়া হয়েছে। এখানে খেয়াল করে দেখেন, এই যে টি কে এই জায়গায় শর্ট করে দেওয়া হয়েছে, শর্ট করে এখানে যে ভ্যালুটা যাচ্ছে
যাচ্ছে এখানেও সেই সেম ভ্যালু আসছে, কোনো ইনভার্ট হয়ে আসতেছে না। ডি ফ্লিপ ফ্লপে যেরকম ইনভার্ট হয়ে আসতেছিল, এখানে টি ফ্লিপ ফ্লপে কোনো ইনভার্সন নাই, ডাইরেক্ট আমি এই সেম ভ্যালু দুটাতেই দিচ্ছি। তো এই সেম ভ্যালু যদি হয়, এখানে এখন একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, এটার ক্যারেক্টারিস্টিক টেবিলটা কিরকম। ক্যারেক্টারিস্টিক টেবিল হচ্ছে যখন টির ভ্যালু 0 আছে তখন এখানে একটু একটু এরর রয়ে গেছে। যখন টির ভ্যালু 0 আছে, যে এখানে টির ভ্যালু 0, এখানেও টির ভ্যালু 0, ওই সময় এই জায়গায় কিউতে যা আছে সেটাই থাকবে। কিউ এ যদি 0 থাকে এখানে 0 আসবে, কিউ এ যদি 1 থাকে এখানে 1 হবে। এখানে একটু মিস্টেক আছে, এটা 0 হবে, এটা 1 হবে। আবারও বলি, টি এর মান যখন 0, ওই সময় কিউ এর মান যা, কিউটি প্লাস 1 এর মানও তা। এখানে 0, এখানে 1, কারণ কি, এখানে 0 সো 0, এখানে 1 সো এখানে 1 হবে। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন টির ভ্যালু 1, ওই সময় কিউর ভ্যালু যা থাকবে, কিউটি প্লাস 1 এর ভ্যালু তার বিপরীতটা হবে। অর্থাৎ যখন টি এর ভ্যালু 1 এবং কিউর ভ্যালু 0, ওই সময় কিউটি প্লাস 1 ইকুয়াল টু 1। আবার একইভাবে যখন টি এর ভ্যালু 1, কিউর ভ্যালু যদি 1 হয়, তখন কিউটি প্লাস 1 এর ভ্যালু 0 হবে। এখানে জাস্ট কারেকশন হচ্ছে এটা। তো এইরকম ভাবে এখানে কে ম্যাপটা ডিজাইন করা আছে। কে ম্যাপ ডিজাইন করলে এটার ইকুয়েশন এরকম আসে, আর এটা গ্রাফিক সিম্বল হচ্ছে এরকম। ট্রিগারিং অফ ফ্লিপ ফ্লপস, এখানে আর কি আছে টপিক একটু দেখে নেই। অল্প কিছুই আছে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নিব, আমি একটু পরে বলতেছি এটা সম্পর্কে আপনাদের, কারণ গত সপ্তাহে ক্লাস নিতে পারি নাই। তো ট্রিগারিং অফ ফ্লিপ ফ্লপস, এখানে ট্রিগারিং অফ ফ্লিপ ফ্লপস দুইটা টাইপের ট্রিগারিং হতে পারে। ট্রিগারিং বলতে বোঝানো হচ্ছে যে আমি পজিটিভ এই টাইপের আমি ট্রিগারিং করব, নাকি এইরকম ভাবে ট্রিগারিং করব, পজিটিভ পালস দিয়ে ট্রিগারিং করব নাকি নেগেটিভ পালস দিয়ে ট্রিগারিং করব। যদি পজিটিভ পালস সিস্টেম আমরা বা পজিটিভ লজিক সিস্টেম আমরা ইউজ করি, তখন আমরা এইরকম ভাবে হতে পারে যে ওটার জন্য আমাদের পজিটিভ এজ হচ্ছে এটা এবং নেগেটিভ এজ হচ্ছে এটা। আবার যদি আমরা নেগেটিভ লজিক সিস্টেম ইউজ করি, তখন এইটা হচ্ছে নেগেটিভ এজ আর এটা হচ্ছে পজিটিভ এজ। কিভাবে এটা বুঝতেছি, এটা বুঝতেছি এরকম যে পজিটিভ পালসের ক্ষেত্রে 0 থেকে 1 যখন হচ্ছে তখন রাইজিং হচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই জন্য পজিটিভ এজ। আবার এইখানে যখন দেখতেছি তখন 1 থেকে 0 হচ্ছে, 1 থেকে 0 হচ্ছে মানে হচ্ছে কমে যাচ্ছে, ফলিং এজ অথবা নেগেটিভ এজ। এইখানে হচ্ছে তার উল্টা, এইখানে নেগেটিভ পালসের ক্ষেত্রে কি হচ্ছে, এটা এখান থেকে যে এখানে এরকম আসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা উল্টা, এটা অ্যাকচুয়ালি 0 লেভেল, এটা হচ্ছে 1 সরি, এটা হচ্ছে 1 লেভেল আর এটা হচ্ছে 0 লেভেল। তো এইখানে ওইভাবেই হিসাবে আসবে। আপনারা যারা প্রথম দিকে এই টপিকটা ছিল একেবারে ফার্স্ট এর দিকে, নেগেটিভ লজিক সিস্টেম, ওখান থেকে এরকম আসে যে এই ভ্যালু এখানে অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, সেজন্য এটাকে নেগেটিভ এজ। আবার এখান থেকে আবার উপরের দিকে উঠতেছে, সেজন্য এটা পজিটিভ এজ। তো এটা হচ্ছে আমরা চাইলে এভাবেও ফ্লিপ ফ্লপকে ট্রিগারিং করতে পারি, অথবা এভাবেও ফ্লিপ ফ্লপকে ট্রিগারিং করতে পারি। ট্রিগারিং বলতে বোঝানো হচ্ছে ক্লক পালস, ক্লক পালসের ভ্যালু বা কিভাবে কাজ করবে, কোনটা আমরা ইউজ করব। আমরা কি এইভাবে ক্লক পালসটাকে ইউজ করব নাকি এইভাবে ক্লক পালসটাকে ইউজ করব, এই জিনিসটা বোঝানো হচ্ছে। এবং এটার দুইটার উপর ডিপেন্ড করে দুই রকম ভাবে সার্কিট কাজ করবে। অবশ্যই ক্যারেক্টারিস্টিক টেবিলের উপর কোনো ইফেক্ট পড়বে না, শুধু ডিপেন্ড করবে যে কখন অন কখন অফ হবে। আরেকটা ছোট্ট টপিক আছে, এরপর আজকে এখানেই শেষ করব, সেটা তারপর আপনাদের সাথে কিছু কথা বলবো 5 মিনিট খুব বেশি হলে।
মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ এখানে সংক্ষেপে এখানে দেওয়া আছে, এখানে দুইটা ফ্লিপ ফ্লপ থাকে, ধরে নিলাম সেটা এস আর ফ্লিপ ফ্লপ। প্রথম ফ্লিপ ফ্লপ হচ্ছে মাস্টার, পরের ফ্লিপ ফ্লপ হচ্ছে স্লেভ। এবং এটা কিভাবে কাজ করতেছে, এটা কাজ করতেছে এরকম যে এস আর ফ্লিপ ফ্লপে আমি প্রথমে ক্লক পালসটা দিলাম, ক্লক পালস দেওয়ার ফলে এখানে আমি ওয়াই ওয়াই প্রাইম পেয়ে যাব। এই ওয়াই ওয়াই প্রাইম কে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট আউটপুট। ওয়াই ওয়াই প্রাইম কে যথাক্রমে মাস্টার ফ্লিপ ফ্লপের জন্য ইন্টারমিডিয়েট আউটপুট আর স্লেভ ফ্লিপ ফ্লপের জন্য ইন্টারমিডিয়েট ইনপুট। তো এই রকম ভাবে এই বিষয়গুলা যেটা হবে, এটার যে মাস্টার ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আছে সেটা আবার স্লেভ ফ্লিপ ফ্লপের ইনপুটে কানেক্টেড হচ্ছে। এবং এই নট গেট দেওয়ার মানে কি, এই নট গেট দেওয়ার মানে হচ্ছে যখন এটা এখানে আমি 1 দিব, তো এখান থেকে এখানে 1 আসবে, তো এটা অ্যাক্টিভ থাকবে। ওই সময় কি হবে, এখান থেকে এটা 0 আসবে, এটা 0 আসা মানে হচ্ছে এখানে 0 আসবে, এটা 0 আসলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ততক্ষণে এই এস আর এর ভ্যালুটা এখান থেকে পার হয়ে এই ওয়াই ওয়াই প্রাইমে চলে আসবে। ওয়াই ওয়াই প্রাইমে চলে আসলে এখন কি হবে, এর পরে ক্লক পালসের ভ্যালু 1 থেকে যদি 0 করি, তখন এখানে যখন 0 পাবো, তো এদিক থেকে এদিকে 0 পেলে এই মাস্টার স্লেভটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মাস্টার স্লেভের মাস্টার অংশটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে 0 থেকে ইনভার্ট হয়ে এখানে 1 আসবে, এই 1 এর ফলে এখানে স্লেভ ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন স্লেভ ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, তখন এই ওয়াই ওয়াই প্রাইমের ভ্যালুটা আবার এই কিউ কিউ প্রাইমে চলে আসবে। এইটা হচ্ছে মেইনলি মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের অপারেশন। আপনাদের এরকম বলা হতে পারে কোয়েশ্চেন এরকম যে এক্সপ্লেইন দ্য অপারেশন অফ মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এইটা আমি যদি এখানে লিখে দিতাম তখন আপনারা কিছুই বুঝতেন না। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে এক্সপ্লেইন করছি। ভিডিও তো থাকবেই, ভিডিও দেখেও আপনারা নিজেরাও এটা এক্সপ্লেন করতে পারবেন। এখানে আরো যে বিষয়গুলো আছে, এখানে সংক্ষেপে জাস্ট একটা জিনিস বলবো যে এই যে এখানে যে সার্কিট ডায়াগ্রাম যেটা দেখতেছেন, এটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম। এইভাবে এটা সার্কিট ডায়াগ্রাম করা আছে। এই যে এখানে তো ব্লক ডায়াগ্রাম আকারে দেয়া। এই ব্লকের ভিতরে কি আছে, এই ব্লকের ভিতরে এই যে একটু আগে আপনারা দেখছেন যে গ্রাফিক সিম্বলের মতো করে দেওয়া আছে। তো এই গ্রাফিক সিম্বল মানে কি, এই গ্রাফিক সিম্বল মানে হচ্ছে এইরকম সার্কিট ডায়াগ্রাম আছে এইরকম। তো সেই রকম সেভাবেই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের জন্য এরকম কিছু এইরকম সার্কিট ডায়াগ্রাম আছে, যেটাকে আমরা সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম বলে থাকি। সিকোয়েন্সিয়াল সার্কিটে নরমালি লজিক ডায়াগ্রাম বা কানেকশন ডায়াগ্রাম বলে। তো এইটা আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট দেখে রাখবেন। যদি পরীক্ষায় আসে তাহলে এটা তো আপনাদের দেখে দেখে আপনারা লিখতে পারবেন, তো আশা করি প্রবলেম হবে না। এই টপিকটা আমি নেক্সট ক্লাসে বলবো ডিরেক্ট ইনপুটস। এখানে ডিরেক্ট ইনপুট হচ্ছে কত 44 পেজ। এখন আজকের ক্লাস এতটুকুই রাখবো। এবং আচ্ছা আমি এখানে আগে আপনাদের কারো কোয়েশ্চেন আছে কিনা আগে সেটা জিজ্ঞেস করবো, দেন আপনাদের অন্য একটা টপিক নিয়ে কিছু কথা বলবো। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা একটু বলেন। এই আজকে যা যা পড়াইছি এই এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আগে বলেন। আচ্ছা, সম্ভবত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই, তো আপনাদের সবাইকেই আনমিউট করা আছে। তো এখন আমি আপনাদেরকে সংক্ষেপে দুই তিনটা কথা বলবো। সেটা হচ্ছে, যেহেতু গত সপ্তাহে আমি ক্লাসটা নিতে পারি নাই, সেজন্য আরো একটা ক্লাস নিব এরকমই, এই 1.5 ঘন্টার মতো হবে এরকম ভাবে, এবং ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিব পরে। তো ওই ক্লাসটা আমি নিতে চাচ্ছি শনিবার সন্ধ্যা 6টা থেকে, মাঝখানে নামাজের বিরতি থাকবে। শনিবার সন্ধ্যা 6টা থেকে। এটা আপনাদের সমস্যা হবে কি?
জি স্যার, সন্ধ্যা 6টা তো অফিসে থাকি। তাহলে আরো একটা ক্লাস অ্যাকচুয়ালি নিতে হবে, অথবা যদি বলেন যে ক্লাস ক্লাস ওইভাবে না নিয়ে ভিডিও লেকচার দিয়ে দিলাম, সেটা আপনারা দেখে নিবেন, সেটাও করা যেতে পারে যদি আপনাদের ইচ্ছা হয়। স্যার আমি মনে করি স্যার, আপনি স্যার শনিবার দিন ক্লাস নিলেন, এনারা ক্লাসে উপস্থিত হতে পারবেন, ওনারা যে কোনো দেখতে পারবেন। আরেকবার একটু বলেন, আমি বুঝতে পারিনি। মানে স্যার আপনি যদি শনিবারের দিন ক্লাস নেন, সেই ক্ষেত্রে আমরা যারা উপস্থিত থাকতে পারবো ক্লাসে তারা থাকবে, আর যারা থাকবে না ওনারা পরবর্তীতে আপনার ভিডিওটা দেখে নিয়ে ক্লাসটা করবে স্যার। সেটাও করতে পারেন, আমার মনে হয় এটাই বেটার হয়, যে যারা করতে পারলেন আসলেন, যারা করতে পারলেন না জাস্ট ভিডিওটা দেখে নিলেন। আচ্ছা, তাহলে এটাই রাখলাম, কারণ এরপরে আবার আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, যে কারণে আর বেশি দেরি করতে চাচ্ছি না। শনিবারে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত আপনাদের ক্লাস, এবং 8টা হয়তো হবে না, 7:30টার দিকে হয়তো শেষ করে দিব। তো ওইভাবেই প্রিপেয়ার থাকবেন, যদি সম্ভব হয় ক্লাস করবেন, আর না হলে পরে ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষা সম্পর্কে অল্প একটু বলে রাখি, কারণ হয়তো শনিবারে সবাইকে পাবো না। এটা আপনারা নিজেরা নিজেরা প্রয়োজনে ডিসকাস করতে পারেন গ্রুপে, যেভাবে আপনাদের সুবিধা হয়। ফাইনাল পরীক্ষাটা দুইটা ভাগে হবে। একটা ভাগ হচ্ছে আপনাদের 15 মার্কসের মোটামুটি এই কুইজ টাইপের কোয়েশ্চেন হবে, 15 নম্বরের কুইজ টাইপ, আর 20 নম্বরের রিটেন পরীক্ষা থাকবে। তো রিটেন পরীক্ষা আর কুইজ পরীক্ষা দুটা একসাথেই শুরু হবে, এবং টোটাল টাইম হবে 2 ঘন্টা। ঠিক আছে? এবং কুইজ টাইপের জন্য আপনি গুগল ফর্ম দেওয়া থাকবে, ওই গুগল ফর্মে আপনি সিলেক্ট করে দিবেন যে কোনটা সঠিক অ্যান্সার, অথবা অ্যান্সার কি হবে এটা আপনারা লিখে দিবেন যদি লেখার মতো হয়। আর যেটা রিটেন কোয়েশ্চেন, সেই রিটেন কোয়েশ্চেনটা গুগল ফর্মে আপনাদের দেওয়া থাকবে, এবং ওইখানে নিচে একটা অপশন থাকবে আপলোড ফাইল, এরকম অপশন দেওয়া থাকবে, যেটা আপনারা মনে হয় সবাই এরকম করছেন। ওইখানে আপনাদেরকে ওই আপনারা যে কোয়েশ্চেনটা আপনাদের দেয়া হবে, সেই কোয়েশ্চেনটা আপনারা খাতায় লিখবেন। সেটা আপনারা কিভাবে লিখছেন সেটা আমি দেখবো না, যে আপনারা কপি করে লিখছেন না কিভাবে করছেন, এটা আপ টু ইউ, যেহেতু এটা ওপেন বুক এক্সাম। তো এই জন্য এটা নিয়ে আমি কোনো কোয়েশ্চেন করব না কাউকে, যে কে কিভাবে অ্যান্সার লিখছেন। তো ওইভাবে এটা রেডি করে ওই 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। 15টা কুইজ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আধা ঘন্টাও লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। আর ফাইনালের যে পরীক্ষা, মানে রিটেন পরীক্ষা যেটা, সেটাতে হয়তো একটু সময় লাগতে পারে। 20 মার্কের হলেও কোয়েশ্চেন মোটামুটি মিনিমাম 5টা কোয়েশ্চেন থাকবে, 4 মার্কের মিনিমাম। আর সর্বোচ্চ কয়টা, সর্বোচ্চ 7টা কোয়েশ্চেন থাকবে, এটা আমি পরে হিসাব করবো, এখন হিসাব করিনি। বাট 5টা কোয়েশ্চেন মাস্ট থাকবে, 10টা থাকবে না, এটা শিওর থাকেন। 5টা থেকে 7টা কোয়েশ্চেন থাকবে, 20 মার্কের টোটাল। মার্কস ডিস্ট্রিবিউশনটাও আমি পরে ওইভাবে সেট করে দিব। তো এইভাবে এটা পরীক্ষা হবে, এবং আলাদাভাবে কোনো ধরনের ভাইবা আমি নিব না। আপনাদের এই রিটেন আর যে কুইজ হবে, এটাই আপনাদের হিসাবে আসবে। স্যার কোনো ভাইবা হবে না স্যার? ভাইবা অ্যাকচুয়ালি এটাই, আপনি রিটেন কিরকম করছেন, কুইজ কিরকম করছেন, এটা দিয়ে আপনাদের হিসাব হয়ে যায় মোটামুটি। স্যার কুইজে কয়টা প্রশ্ন থাকতে পারে? কুইজে 15টা কোয়েশ্চেন থাকবে, 1 মার্ক করে প্রত্যেকটা। আর রিটেনে 5টা কোয়েশ্চেন, হয়তো বা 4 মার্কস করে এরকম থাকবে, অথবা 7টা কোয়েশ্চেনও থাকতে পারে, হয়তো 2টা 3 নম্বরের এবং বাকিগুলা 5 নম্বর 4 নম্বরের, এরকম ভাবে দেওয়া হবে। তো সময় হবে টোটাল 2 ঘন্টা, এবং এক্সাম স্টার্ট হবে আপনাদের সময় কয়টা থেকে দেয়া আছে? 7:15 থেকে মনে হয় পরীক্ষা দেওয়া আছে, বা 7টা থেকে দেওয়া আছে। তো 7টা থেকে কি আপনাদের নিলে কোনো অসুবিধা হবে? নামাজের টাইম তো 6:15।
আচ্ছা, আশা করি কারোরই সমস্যা হওয়ার কথা না। মাগরিব নামাজের টাইম হচ্ছে 6টা 15 থেকে। তো মোটামুটি 6টা 15 বা 6টা 18। তো যে কারণে ফাইনাল এক্সামটা 7টায় শুরু হবে এক্স্যাক্টলি, এটা একটু আগে পিছিয়ে হবে, এবং সে অনুযায়ী 9টায় পরীক্ষা শেষ হবে। স্যার রিটার্ন পরীক্ষার আমরা যেভাবে আপলোড করব স্যার গুগল ক্লাসরুমে অথবা যে ফর্ম দেওয়া হবে গুগল স্যার, আপলোড করবেন, গুগল ফর্ম। গুগল ফর্মে যদি আমরা আপলোড করি স্যার সেক্ষেত্রে এটা কি পিডিএফ ফাইল না আপনার যে ফাইল কোনটা? এইখানে চেষ্টা কর, কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নাই, পিডিএফও দিতে পারেন আর ইমেজ ফাইলও দিতে পারেন, তবে ইমেজ ফাইল দিলে পেজ নাম্বার লিখে দিন। পিডিএফ দিলে আপনার পেজ নাম্বার লাগে না, সিকোয়েন্সিয়ালি আপনি স্ক্যান করবেন। কিন্তু সরাসরি স্যার মানে ফাইল অনেক সময় দেখা যায় যে একটা নেয় আর বাকিগুলো স্যার নেয় না, এই ধরনের যেন সমস্যা যেন না হয় স্যার। আচ্ছা, ওটার জন্য অপশন আছে, সেই অপশনটা হচ্ছে আপনি সর্বোচ্চ 10টা ফাইল আপলোড করতে পারবেন। যদি কেউ ইমেজ আকারে দিতে চায় ও তাদের জন্য ব্যবস্থা থাকবে যে 10টার বেশি ফাইল আপলোড করা যাবে না। 10টা পেজ হতে পারে, 10টা ছবি আপনি তুলছেন, 10টা পেজ লাগবে আপনার লিখতে, কথার কথা 10টা পেজ লাগবে না, খুব বেশি হলে 7টা পেজ লাগবে। তো এরকম ভাবে 10 পেজে সর্বোচ্চ 10টা ইমেজ অথবা 10টা পিডিএফ অথবা 10টা যে কোনো ফাইল দিতে পারবেন। তবে ডক ফাইল কেউ দিবেন না, মানে হাতে লেখা দিতে হবে, হাতে লেখে সেটা ছবি তুলে পাঠাবেন। আর কোনো ইমেলে আমি নিব না, ওই গুগল ফর্মে যে লিংক থাকবে ওই লিংকের ওখানেই আপনি সাবমিট করবেন, গুগল ক্লাসরুম না, গুগল ফর্ম। তো যেহেতু এখন আপনাদের উপস্থিতি কম আছে, তো আপনারা নিজেরা এটা ডিসকাস করবেন এবং আমি পরে গ্রুপেও আপনাদের বলে দিব যে এরকম ভাবে পরীক্ষাটা হবে। আজকের জন্য মোটামুটি এখানেই। আপনাদের এখন একটা জিনিস একটু বলবেন, সেটা হচ্ছে কেউ আমি কিন্তু আপনাদের কারো চ্যাটটা দেখি নাই, যে অনেকে আইডি লিখছেন, আমি ওটা দেখি নাই, এবং ওটা দেখে মিলানো ঝামেলা। তো এমন যারা পরে আসছেন, ক্লাস শুরু হওয়ার পরে যারা যারা আসছেন এবং এখনো আসছেন, তাদের আইডিটা একটু বলেন, আমি একটু নোট করে ফেলি। 1142 স্যার। আচ্ছা, একটু হোল্ড করেন। 1142 সুজন মিয়া। জি স্যার। তারপর আর কে আছে? স্যার 1137। 1137 রাসেল হোসেন। জি। তারপর জাহাঙ্গীর আলম। আমি আপনার আচ্ছা, আপনার আইডি তো এখানে লেখা আছে 1133 না? 1133 জাহাঙ্গীর আলম। তারপর আর কেউ? আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা সেই কোয়েশ্চেন করতে পারেন চাইলে, যে কোনো বিষয়, হয় পরীক্ষা হতে পারে বা ক্লাস হতে পারে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? তো আপনারা সবাই তো সবার আইডি তো নেওয়া হয়েছে, তাই না? স্যার অনেকেই আসছিল আবার লিভ নিয়ে চলে গেছে, ওনাদের হয়তো আইডিটা নেওয়া হয়নি স্যার। না, এরকম ভাবে তো করা যাবে না, যে ক্লাস থেকে চলে যাবে সে অ্যাটেন্ডেন্স চাইলে শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। আমি একটু পরেই, আধা ঘন্টা পরে হয়তো আপনাদের ভিডিওটা দিয়ে দিব। আর নেক্সট ক্লাসটা হচ্ছে শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, এবং ওটাই লাস্ট ক্লাস। টোটাল ক্লাস হচ্ছে 4টা। এর আগে 2টা ইউটিউবে ভিডিও দিছি, লেকচার 4, লেকচার 5, এটা আপনারা দেখবেন, এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিয়েও আপনারা নেক্সট ক্লাসে বলতে পারেন। আজকে তাহলে এখানে শেষ করলাম।